নমস্কার। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ আয়োজিত তার শিক্ষা বিভাগের নিবেদন বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগ, যা সুদূর 2021 সালের 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া একটি সাপ্তাহিক অনলাইন লেকচার সিরিজ বলতে পারেন, ওয়েবিনার বলতে পারেন, আবার আলোচনা সভা বলতে পারেন, সবটাই প্রযোজ্য। এই উদ্যোগ গত 2023 সালের 28শে ফেব্রুয়ারি 2 বছর সম্পূর্ণ করেছে, এবং সেই 2 বছর সম্পূর্ণ করার পর থেকে এটা পাক্ষিক অনুষ্ঠিত হচ্ছে। প্রতিপক্ষের রবিবার করে অনুষ্ঠিত হয়, এবং যারা এতদিন ধরে এই চলার পথকে মসৃণ করে এসেছেন, যারা আমাদের সহযোগ দিয়েছেন অবিরাম, যারা স্ব-আগ্রহে স্বেচ্ছায় এখানে যোগদান করেছেন, তাদের প্রত্যেককে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই উপদেষ্টা মহোদয় ডক্টর উদয়ন মণ্ডল, প্রধান পৃষ্ঠপোষক ডক্টর দেবকুমার রাহা, অধ্যক্ষ সীতারাম মেমোরিয়াল কলেজ, এবং আপামর শিক্ষার্থীবৃন্দ, গবেষকবৃন্দ প্রত্যেককে, এবং বিশেষ করে যাদের কথা না বললেই নয়, যে সমস্ত বিদগ্ধ পণ্ডিতজনেরা এই বৈঠকিকে সমৃদ্ধ করে এসেছেন, অবিরাম ভাবে করে চলেছেন, তাদের প্রত্যেককে করজোড়ে প্রণাম এবং কৃতজ্ঞতা। আমরা এই পথ চলতে চলতে আজকে 119তম পর্বে এসে উপনীত হয়েছি, এবং 119তম পর্বে যারা আমাদের সঙ্গে রয়েছেন আজকে, তাদের প্রত্যেককে বৈকালিক শুভেচ্ছা। এবং গতকালকেই আমরা অত্যন্ত একটি শুভক্ষণ পার করে এলাম। মহালয়া দেবীর আগমনী হিসেবে ধরা হয়, সেই দিনকে ঢাকে কাঠি পড়ার দিন হিসেবে ধরা হয় মহালয়া, এবং আগামী দুর্গোৎসবের জন্য প্রত্যেককে আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা ও প্রণাম জানাই। আমি উদয়ন স্যারের অনুমতি নিয়ে আমার আজকের অনুষ্ঠানের পরবর্তী অংশ শুরু করছি। স্যার সম্ভবত ট্রাভেল করছেন, আমাকে উনি আগেই জানিয়ে রেখেছেন যে আজকে ট্রাভেল করব। কথা বলার কোনো সম্ভব হবে কিনা জানি না। না, আমি আছি, জয়েন করেছি। আমি আচ্ছা, শুনছি। থ্যাংক ইউ। হ্যাঁ, শুনছি মোটামুটি সবাইকেই। আমি প্রাক শারদীয় আমাদের যে অনুষ্ঠান হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে, সবাইকে সেই সেলিব্রেশনের জন্য আগাম শুভেচ্ছা। আর আজকে যিনি রিসোর্স পার্সন আছেন, ডক্টর রতন, কি রতন নাম গো? সরকার। রতন সরকার। হ্যাঁ, ডক্টর রতন সরকার। তাকে আমি ওয়েলকাম করি আমাদের এই বৈঠকি প্ল্যাটফর্মে। এবং তিনি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গবেষণায় শিক্ষার্থীদের সংযুক্ত করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। তো এই বিষয়টা সকল যারা পার্টিসিপেন্ট আছো তাদেরকে শোনার জন্য অনুরোধ জানাই। প্রিন্সিপাল স্যারের অবর্তমানে আমি উজ্জ্বলকে বলবো, তুমি অনুষ্ঠানটা ফার্দার প্রসেস মেনটেন করে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। আবারও একবার প্রত্যেককে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের 119তম পর্বের বৈঠকির অনুষ্ঠান। উপদেষ্টা মহোদয় বলেই দিলেন এইমাত্র যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে এবং কার সঙ্গে আমরা আজকের বিকেলটা দীর্ঘ সময় ধরে আড্ডা দেওয়ার কথা পরিকল্পনা করে রেখেছি। 119তম পর্বে একটা অত্যন্ত তাৎপর্যবাহী বিষয়, গবেষণায় শিক্ষার্থীদেরকে কেন সংযুক্ত করতে হবে, এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, কেন দরকার আমাদের গবেষণায় সংযুক্ত হওয়ার, বা গবেষণায় সংযুক্ত হলে আমাদের কি লাভ হতে পারে, কি সমাজের কি লাভ হতে পারে, বা আমাদের নিজেদের কি লাভ হতে পারে, বা শিক্ষা ক্ষেত্রের কি লাভ হতে পারে। এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে আজকে আমি আহ্বান জানাবো
সুদূর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বলে যে একটি জায়গা রয়েছে, অত্যন্ত মানে বিখ্যাত জায়গা, সেই কাঁথির প্রভাত কুমার কলেজ, তার শিক্ষণ বিভাগ থেকে ডক্টর রতন সরকার মহোদয়, ওনাকে অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেই সময় কাটান, উনি নিজেকে ব্যস্ত রাখতেই ভালোবাসেন, এবং এই ব্যস্ততার সময় থেকেও যে বৈঠকির জন্য উনি অল্প সময় ভেবেছেন আমাদের জন্য, তার জন্য ওনাকে আবারও অশেষ কৃতজ্ঞতা। ওনার শিক্ষা জীবন আমি বলছি না, অধ্যাপনা জীবন থেকেই শুরু করছি। ওনার সম্পর্কে যদিও খুব কমই জানতে পেরেছি আমি, খুব সেটা আমার নির্বুদ্ধিতাই হোক বা আমার ক্ষুদ্রতা হোক, যাই হোক, আমি ওনাকে এখনো সেই বৃহৎ পরিসরে হয়তো জেনে উঠতে পারিনি। তবে অল্প সময়ের মধ্যে ওনাকে যতটুকু জানতে পেরেছি, তাতে নিরবিচ্ছিন্নভাবে যিনি অধ্যাপনা, এবং সেটা সুদূর কাল থেকে তো বটেই, সুদূর অতীত কাল থেকেই অধ্যাপনা কর্মের সাথে নিয়োজিত হয়েছেন। কিন্তু এই বর্তমানের যে কলেজে উনি কর্মরত রয়েছেন, সেখানে 2018 সাল থেকে উনি কর্মরত রয়েছেন, এবং শিক্ষাদানের বিষয়টিকে উনি অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন, এবং ওনার ওটা বলতে গেলে ফার্স্ট প্রেফারেন্স, আমরা মানে নেশা বলতে পারি। এই শেখানো বা শিক্ষার্থীদের শিখতে সাহায্য করা, এই বিষয়টাকে যিনি নেশা হিসেবে ভেবেছেন, এবং শুধু শিক্ষাদান বা অধ্যাপনার কাজ নিয়ে বললাম এতক্ষণ ধরে, যিনি নিরবিচ্ছিন্নভাবে নিজেকে গবেষণা কার্যের মধ্যে লিপ্ত রাখেন। গবেষণা আমাদের এই বিষয়টা, ওনার এই দিকটা আমাদের নিশ্চয়ই মানে আড়ালে ছিল না, কারণ যে মানুষটা গবেষণায় শিক্ষার্থীদের সংযুক্ত করার বিষয়ে বলতে চাইছেন, আমার মনে হয় না সেই যদি আমরা কেউ একটু গভীরভাবে ভেবে দেখি, তাহলেই বুঝতে পারবো যে উনি এই গবেষণা বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়ে থাকেন। যাই হোক, আমাদের প্রত্যেকেরই এই গবেষণার দিকটাকে গুরুত্ব দেওয়া উচিত। যত গবেষণা হবে, মানুষ তত বেশি সৃষ্টিশীল থাকবে, মানুষ তত বেশি পৃথিবীটাকে সুন্দর করে তুলতে পারবে। যাই হোক, স্যারের কাছ থেকে শুনবো আরো সেই পুঙ্খানুপুঙ্খ আলোচনা গবেষণা বিষয়ক। সকলের কাছে অনুরোধ থাকলো, আপনাদের কারোর কোনো রকম প্রশ্ন থাকলে সেটা আলোচনার মধ্যে হোক, আলোচনার শেষে হোক, আপনি যদি মুখে ব্যক্ত না করতে পারেন, আমাদের চ্যাট বক্স ইউজ করবেন, চ্যাট বক্সে লিখে রাখবেন। আপনার যদি মনে হয় আলোচনার মাঝখানে, মানে এক কথায় বলতে গেলে টাং আড়ানো, আলোচনার মাঝখানে টাং আড়ান, আমরা চাই এটা পুরোপুরি ইন্টারেক্টিভ সেশন হোক, আড্ডাই হোক। আমরা প্রথম থেকেই, শুরু থেকেই এই বিষয়টাকেই গুরুত্ব দিয়ে আসছি, একটা প্রকৃত আড্ডা হোক এই বৈঠকি প্ল্যাটফর্মটা। যাই হোক, যদি ব্যক্ত না করতে পারেন, চ্যাট বক্স ইউজ করবেন, এবং শেষে তো প্রশ্নোত্তর পর্ব থাকবেই, মাঝখানেও থাকবে। আমি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর রতন সরকার মহোদয়কে আহ্বান জানাচ্ছি আজকের মূল আলোচনায়। স্যার। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, একদম পরিষ্কার স্যার। ওকে, সো সর্বপ্রথম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি এরকম একটা প্রোগ্রামে কিছু আমার থটস শেয়ার করার জন্য। আর আমি আমার সম্মান এবং শ্রদ্ধা জানাই সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের রেসপেক্টিভ প্রিন্সিপাল স্যারকে, এবং এরকম একটি বৈঠকি সভা যারা কন্টিনিউ করে চলেছেন একাগ্রতার সাথে এবং অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আসার মধ্যে দিয়ে, সেই কমপ্লিট টিমকে আমি আমার শ্রদ্ধা এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এটা যারা কন্টিনিউ করতে পারে। আমি জানি না স্যার কিভাবে এতটা ডিটেলস উনি আমার সম্পর্কে দিয়েছেন, সবগুলোই সঠিক বলবো। আর অ্যাপার্ট ফ্রম রিসার্চ, যেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটুখানি জাস্ট আমি বলে রাখি, সো দ্যাট আমার স্টুডেন্ট বা যারা পার্টিসিপেন্ট আজকে আছেন আর কি, আমি স্টুডেন্ট হিসেবে নিচ্ছি, আমার সিনিয়র থাকতে পারেন, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমি কোন এরিয়া থেকে আমি বিষয় ক্লিয়ার করতে পারবো। আমারও কিছু লিমিটেশন নিশ্চয়ই আছে। সো
আমার স্কুলিং একদম রিমোট পাস্ট একটি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল থেকে স্টার্ট হয়, দেন ভিলেজের প্রাইমারি স্কুল থেকে স্টার্ট হয়, অ্যান্ড দেন হাই স্কুল, দেন এইচএস একটি টাউন স্কুলে হয় আর কি, সোকল্ড টাউন আমাদের দিকে, বংশারী হাই স্কুল থেকে। অ্যান্ড দেন আমি শিলিগুড়ি কলেজে যাই, দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি কলেজে পড়াশোনা করি ইংলিশ অনার্স, অ্যান্ড আফটার দ্যাট আই মুভ অন টু যাদবপুর ইউনিভার্সিটি। And then B.Ed and Masters complete করা হয় English honors first, and B.Ed হচ্ছে আমার special education. B.Ed in special education with a specialization on intellectual disability, and then I moved to Ramkrishna Mission Vivekananda University, যেটা এখন Ramkrishna Mission Vivekananda Educational and Research Institute নামে পরিচিত, যার মেন ক্যাম্পাস বেলুর মঠে অবস্থিত। But I was in the campus located in Coimbatore, South India, Tamil Nadu state. So I did my MPhil and PhD from MAd and MPhil from there, and তারপর আমি পন্ডিচেরি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মুভ করি এবং সেখান থেকে আমি পিএইচডি কমপ্লিট করি উইদিন 2.5 years, অ্যান্ড কমপ্লিট করার আগে আমার জব হয়ে যায়, সঙ্গে জবে জয়েন করতে হয়। তারপরেও একাডেমিক্স কন্টিনিউ হতে থাকে। সো later on I completed MSc in applied psychology, and then I completed MA in education and recently আমি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স মুম্বাই সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচার এডুকেশনে যুক্ত রয়েছি। সেখানে আমি MA in education and technology প্রোগ্রাম কন্টিনিউ করেছি, যেটা 14 ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনে টাটা ইনস্টিটিউট ডিজাইন করেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে আর গোইং টু অফার ইট, কিপিং ইন মাইন্ড দ্য নিড অ্যান্ড অবজেক্টিভস অফ এনইপি বলা যেতে পারে, যেটা ইন ফিউচার পুরো এডুকেশন ইন্ডাস্ট্রি বা এডুকেশন সেক্টরকে টেকনোলজি কিভাবে ড্রাইভ করবে, টেকনোলজি কিভাবে লিড করবে, এবং টেকনোলজি উইথ স্পেশাল মেনশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টারনেট অফ থিংস, অ্যাসিস্টিভ ডিভাইসেস অ্যান্ড অল, সেগুলো কিভাবে লিড করবো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন শিখছি। সো শেখার শেষ নেই, এইটা হচ্ছে বিষয়। And about my brief just teaching and research engagement, I joined my college, Sir John Bolden, 18 আমি join করি, 6th of August 2018 join করি আমি at the Department of Teachers Training of Work from College Kontai, and after 1 year মানে তারপর থেকেই আমি at the same time education department headship আমাকে ম্যানেজ করতে হয়, হেডশিপে থাকি। আচ্ছা, আর উইথ রিগার্ড টু রিসোর্স, আমি প্রেজেন্টলি আমাদের কলেজে আন্ডার দি এজিস অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি আমাদের 3টে রিসার্চ সেন্টার আছে, রিসার্চ সেন্টার ফর হিউম্যানিটিস, রিসার্চ সেন্টার ফর সোশ্যাল সায়েন্সেস, অ্যান্ড রিসার্চ সেন্টার্স ইন ন্যাচারাল সায়েন্সেস। অ্যান্ড I acted as a head member secretary of the steering committee. So because of my research interest বলা যেতে পারে বা কমিটমেন্ট বলা যেতে পারে, আমি সেখান থেকে অনেক শিখেছি বা আমি আমার যতটা সম্ভব দিয়েছি। এখন প্রেজেন্ট আমি গাইড হিসেবে কাজ করছি এখানে। ওয়েল, এইটুকু হচ্ছে ব্রিফ ডিসকাশন। স্যার, আমি জাস্ট কয়েকটা সেকেন্ড আপনাকে ইন্টারাপ্ট করছি। আমি আরেকজন মহতি মানুষের কাছে থ্যাঙ্কফুল, যিনি সুদূর বাংলাদেশ থেকে আমাদের এই আজকের আড্ডায় জয়েন করেছেন, শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখান থেকে ডক্টর সঞ্জিদা পারভিন উনি জয়েন করেছেন আমাদের এই আড্ডায়। ওকে, নমস্কার। প্লিজ কন্টিনিউ স্যার। ওকে, সো আই হোপ আমি আমার পিপিটি শেয়ার করতে পারবো। কাইন্ডলি প্লিজ অ্যালাউ মি টু শেয়ার দ্যাট। ওকে, দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? প্লিজ রেসপন্স। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, সো আজকে আমি জাস্ট একটুখানি স্যার আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি আমাদের এখানকার পার্টিসিপেন্টের নেচার কেমন। ইউজি, পিজি, স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাকাল্টি সকলেই আছে, তাই তো? and maximum as per my knowledge goes, maximum হচ্ছে আমাদের ইউজি স্টুডেন্ট, মানে যারা এডুকেশন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে বা সেরকম ডিপার্টমেন্টে। এবং স্যার ওদের কথা ভেবেই আমরা এই পুরো সিস্টেমটাকে আমরা বাংলা ভার্সনেই রেখেছি। এবার অ্যাজ ওয়েল এজ যেখানে ইংরেজি ইউজ করার থাকবে সেখানে সেটা নো প্রবলেম, কিন্তু ওদের কথা ভেবেই। হ্যাঁ,
আমি মিক্স ল্যাঙ্গুয়েজে কন্টিনিউ করছি, যদি কোথাও Okay. কারো বুঝতে অসুবিধা হয় দেন প্লিজ ফিল ফ্রি টু স্টপ মি and I'll be happy enough to explain. Okay. Okay, sir. Okay. Do not hesitate. Let it be a kind of interactive session. এরকম নয় যে স্যার কি ভাবেন বা আদার্সরা কি ভাবেন। আমাদের মনে কোয়ারিজ থাকবে, আমরা জিজ্ঞেস করব, আমরা সেই কোয়ারি ক্লিয়ার করব, and then this is how we'll move on. This is how we'll grow. Well, so আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ এঙ্গেজিং স্টুডেন্টস ইন রিসার্চ। সো এই কালচারটা আমাদের ইন্ডিয়াতে খুব বেশি এনকারেজড হয়নি, বাট এটার খুব গুরুত্ব রয়েছে যে স্টুডেন্টসকে মানে কলেজ থেকে হোক বা স্কুল লেভেল থেকে হোক তাকে রিসার্চে কি করে এঙ্গেজ করা যেতে পারে, কি করে একটা সায়েন্টিফিক টেম্পারামেন্ট স্টুডেন্টের মধ্যে ডেভেলপ করা যেতে পারে ফ্রম ভেরি বিগিনিং, সেটা বিশেষ ইম্পর্টেন্ট একটা সো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সো আমার প্রেজেন্টেশন আউটলাইনে যেটা থাকবে যে ওয়াই অ্যান্ড ওয়াই অফ রিসার্চ কি এবং কেন, অ্যান্ড দেন হায়ার এডুকেশন, ব্রিফ ব্যাকড্রপ অ্যাবাউট হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। আমাদের ইন্ডিয়াতে হায়ার এডুকেশন সিস্টেমে রিসার্চ যে বিষয়টি রয়েছে সেটাতে গভর্নমেন্ট কেমন ফোকাস করেছে অতীতে, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা আসার পর থেকে মানে সেটার ভেতরে কি অবজেক্টিভ রয়েছে বা সেটা কিভাবে ইন কামিং ডেজে রিসার্চকে মানে প্রমোট করতে চলেছে। সো একটা সংক্ষিপ্ত আলোচনা আমি সেখানে রাখবো। Then why research is important to students? So স্টুডেন্টের জন্য কেন রিসার্চ ইম্পর্টেন্ট, that I'll discuss. And then why research is important is education. So since it is conducted by the Department of Education, if I'm not wrong, and most of the students are from Education Department, so education and research can be important. এবং আমি যখনই বলবো যে education and research can be important, আমাদেরকে জানতে হবে যে education একটা multidisciplinary subject. So from any discipline, from any subject, student can become a part of education subject later on. So sociology থেকে, psychology থেকে, philosophy থেকে, even technology থেকে, computer science থেকে, commerce থেকে, from every discipline students can come and take up research work in education subject. Okay, it's a multidisciplinary subject. So সেটা আমি আলোচনা করবো। দেন স্টুডেন্ট রিসার্চ বলতে আমরা কি বুঝি এবং বেনিফিটস অফ এঙ্গেজিং স্টুডেন্ট ইন রিসার্চ। সো স্টুডেন্টকে রিসার্চ এঙ্গেজ করার মধ্যে কি বেনিফিট পাওয়া যেতে পারে বা স্টুডেন্টরা কি বেনিফিট দেবে সেটা নিয়ে আলোচনা করবো। দেন হাউ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ক্যান প্রমোট a sound রিসার্চ কালচার। একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন কিভাবে একটা সাউন্ড রিসার্চ কালচার প্রমোট করতে পারে। অ্যান্ড রিসার্চটা শুধুমাত্র রিসার্চটাই কেরিয়ার হিসাবে হতে পারে কিনা ইন ফিউচার। সো আমরা জানি যে আমরা সবাই কেউ টিচার হতে চাই, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায়, কেউ বা কোনো পার্টিকুলার সেক্টরে অফিসার হতে চায়। সো আমরা রিসার্চার হতে পারি কিনা, রিসার্চার হয়েই আমাদের সারা জীবন মানে একটা রিসার্চ একটা কেরিয়ার হতে পারে কিনা, বা আমি রিসার্চ কেনে যদি এগোই তাহলে আমার জন্য কোন কোন প্ল্যাটফর্ম ওয়েট করছে এবং কত বড় একটা ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে আমাকে অ্যাকোমোডেট করা যেতে পারে বা আমার প্লেসমেন্ট হতে পারে, সেটা সম্পর্কে একটা আলোচনা। ওকে, সো আমরা সকলেই জানি, সংক্ষিপ্তভাবে জাস্ট বলছি যে রিসার্চ কি। আমরা সকলেই জানি যে যখনই একটা প্রবলেম হবে বা একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয় তখনই সেই প্রবলেমের সলিউশন আমাদেরকে বার করতে হয়, বা সেই ডিফিকাল্ট সিচুয়েশনকে বা সেই সমস্যার সমাধান আমাদেরকে করতে হয়। সো সেই সমস্যার সমাধান যখনই আমরা সিস্টেমেটিক করতে যাই, যখনই আমরা একটা সমস্যাকে বুঝতে যাই বা সমস্যার সমাধান কি করে করতে হবে সেই সম্পর্কে একটা ডায়ালগ, একটা ডিসকাশন বা একটা স্ট্র্যাটেজি বা একটা গাইডলাইন ডেভেলপ করতে চাই, তখনই কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। ওকে, so basically research refers to a systematic investigation of a topic or a question in order to discover new knowledge or improve existing understanding or existing body of knowledge. So যে আমরা বেসিক্যালি রিসার্চ কি জন্য করি, রিসার্চ করি এই জন্য যে মানে নলেজ ক্রিয়েট করা। সো নলেজ ক্রিয়েট করা, নলেজই হচ্ছে একটা বিষয় যার সাহায্যে আমরা সমস্ত সমস্যার সমাধান করে থাকি আর কি। সো ফর অ্যাড্রেসিং এনি সর্ট অফ প্রবলেম in any context we need data, we need knowledge, information. So with the help of the same we can solve it, right? So এটা কি রিসার্চ কি করে, সো নলেজ, নতুন নলেজ ক্রিয়েট করে, অথবা যে নলেজ গুলো এক্সিস্ট করছে সেই নলেজটিকে বা সেই ইনফরমেশনটি আদৌ ভ্যালিড বা রিলায়েবল কিনা বা তার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটাকে ইনভেস্টিগেট করে বা সেটাকে রিভ্যালিডেট করার চেষ্টা করে বা সেটাকে সেই প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করে। ওকে, দেন জাস্ট আরেকটু যদি বিশদভাবে বলতে চাই তাহলে বলা হবে যে রিসার্চ ইজ সিস্টেমেটিক এন্ড সায়েন্টিফিক ইনকোয়ারি। এটা ভীষণ সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক, that involves the collection of data, analysis of the data, interpretation of the data, and evaluation of data or information to answer a specific questions or solve a problem. So যখন একটা প্রবলেম থাকবে বা মাথায় যখন আমাদের একটা ডিফিকাল্টি আমরা ফেস করবো, তখন কি করবো, তখন আমরা সেটাকে কি করে সলভ করা যায় সেই বিষয়ে ডেটা কালেকশন করবো, দেন সেটাকে অ্যানালাইসিস করবো বা ইন্টারপ্রিটেশন করবো, দেন সেটাকে সলভ করা একটা প্রসেস আমরা ডেভেলপ করবো।
সো বেসিক্যালি এই হচ্ছে একটা সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে রিসার্চ। ওকে, সো এখান থেকে সামারাইজ, এখান থেকে যদি আমি একটুখানি বিষয় মানে একটু ডিটেলে যাই, তাহলে দেখা যাবে যে রিসার্চ অরিজিনেটস উইথ এ কোশ্চেন ফর এ প্রবলেম। সো রিসার্চ বেসিক্যালি একটা সমস্যা থেকে শুরু হয়, একটা প্রশ্ন থেকে শুরু হয়, একটা প্রশ্ন থেকে শুরু হয়। রিকোয়ার্স এ ক্লিয়ার আর্টিকুলেশন অফ এ গোল, একটা নির্দিষ্ট অবজেক্টিভ বা স্পেসিফিক একটা গোল থাকে একটা পার্টিকুলার রিসার্চ ক্যারি আউট করার সময়। অ্যান্ড দেন ফলো স্পেসিফিক প্ল্যান অফ প্রসিডিউর, এটা ভীষণ সিস্টেমেটিক ওয়েতে করা হয় এবং একটা সিস্টেমেটিক প্ল্যান অফ প্রসিডিউরকে আমরা এখানে ফলো করে থাকি, রাইট? সো আশা করে থাকি। দেন ইউজুয়ালি ডিভাইডস দ্য প্রিন্সিপালস ইনটু মোর ম্যানেজেবল অ্যান্ড সাব প্রবলেম। সো ধরো একটা বড় প্রবলেম আমরা রিসার্চ করছি, সেক্ষেত্রে সেটাকে আমরা সাব প্রবলেমে ডিভাইড করে নিই, দেন সেটাকে ম্যানেজেবল ওয়েতে কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে বা কিভাবে সেটাকে লিড করা যেতে পারে সেটা আমরা করে থাকি। And it is guided by specific research problem, questions or hypothesis. So research হচ্ছে রিসার্চ কি থাকে, রিসার্চ প্রবলেম থাকে, দেন কিছু প্রশ্ন থাকে, দেন কিছু হাইপোথিসিস থাকে, যেটাকে আমরা এই বিষয়গুলো দ্বারাই আমরা একটা রিসার্চে গাইড হই বা লিড হয়। Then a certain aspects accept certain critical assumptions. So কিছু critical assumptions কে accept করা হয় থাকে এখানে, because the location and interpretation of data to solve the problem. So because the collection or interpretation of data to solve the problem. So যে কোনো প্রবলেমকে আমরা যখন সলভ করতে যাই তখন কিন্তু আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে নিখুঁতভাবে জানতে হবে, ডিটেল ওয়েতে জানতে হবে এবং বিভিন্ন ডাইমেনশন তার জানতে হবে এবং তারপরে ডেটা কালেকশন করতে হবে, সেই ডেটাকে ইন্টারপ্রিট করার মধ্যে দিয়ে সেই প্রবলেমটা আমরা সলভ করতে চাই বা সলভ করার চেষ্টা করব। এবং মনে রাখতে হবে যে রিসার্চ হচ্ছে একটা নেভার এন্ডিং প্রসেস, স্পাইরাল, সাইক্লিক্যাল এন্ড নেভার এন্ডিং প্রসেস। সো এটা শেষ হয় না। আজকে যে রিসার্চ করে যে বডি অফ নলেজ আমি এস্টাবলিশ করলাম, সেই বডি অফ নলেজকে কালকে কেউ চ্যালেঞ্জ করতে পারে বা মনে হতে পারে যে এটিকে আরো ইমপ্রুভ কি করে করা যেতে পারে। সো এগেইন আনাদার রিসার্চ উইল বি টেকেন আপ এন্ড কন্ডাক্টেড বাই এ পার্টিকুলার রিসার্চার। ওকে, নাও ওয়াই রিসার্চ? কেন রিসার্চ কেন প্রয়োজন সেটা আমাদের জানা খুব জরুরি, যে রিসার্চটা কেন প্রয়োজন। সো এই প্রসঙ্গে আমি বলবো যে ইট প্রোভাইড সলিউশন টু প্রবলেম। সো যে কোনো প্রবলেম, ফর এক্সাম্পল যদি আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনকে লাস্ট টাইম যেটা হলো আমাদের সাথে, আমাদের সমস্ত ওয়ার্ল্ডকে নাড়া দিয়ে দিল কোভিড প্যান্ডেমিক, তো সেখানে যে একটা প্রবলেম তৈরি হয়েছিল, যে মারাত্মক একটা ভাইরাস যেটা অ্যাটাক করছিলেন এবং যার দ্বারা অনেক মানুষ মারা যাচ্ছিলেন বা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলেন। সো সেটা একটা প্রবলেম না, এই প্রবলেমটাকে সলভ করা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল। সো এটা একমাত্র সম্ভব কিসের মধ্যে হয়েছে? রিসার্চের মধ্যে, রাইট? সো মানে আমরা সবসময় কিছু না কিছু প্রবলেমের মধ্যে থাকি এবং রিসার্চ সেই জন্য সবসময় দরকার সেই প্রবলেমগুলোকে সিস্টেমেটিক, সাইন্টিফিক, ইকোনমিক অ্যান্ড কি বলবো সাস্টেনেবল ওয়েতে সলভ করার জন্য। দেন পরে ইনভেস্টিগেটস লস অফ নেচার। সো নেচারের যে ল রয়েছে সেই ল গুলোকে ইনভেস্টিগেট করতে পারে রিসার্চ এবং সেটা জানতে সাহায্য করবে নেচার কিভাবে চলে, নেচার কি চায়, নেচারের রুলস কি। So we'll have to obey the rules and orders of nature, laws of nature. আমরা নেচারের বিরোধী কোনো কাজ করতে পারি না। সো এটা আমাদেরকে জানতে সাহায্য করবে কি? সেটা জানতে সাহায্য করবে একমাত্র রিসার্চ। দেন ডেভেলপস নিউ প্রোডাক্ট অ্যান্ড সেভ কস্ট। সো নতুন প্রোডাক্ট তৈরি করা এবং কম কস্টে ভালো প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের সবসময় রিসার্চের প্রয়োজন হয়। Then builds knowledge and makes learning more efficient. So knowledge create করতে এবং লার্নিং কে আরো বেশি ইফেক্টিভ, প্রোডাক্টিভ এন্ড মিনিংফুল করে তোলা যায় কিভাবে, সেজন্য রিসার্চের প্রয়োজন। Then promote sharing of valuable information. So রিসার্চের মধ্যে দিয়ে কি হয়? রিসার্চ হচ্ছে আমাদেরকে ভ্যালুয়েবল বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে হেল্প করে। রিসার্চের সাহায্যে আমরা বিভিন্ন ইনফরমেশন ক্রিয়েট করি and then we share it এবং তার দ্বারা বিভিন্ন প্রবলেম সলভ করে থাকি। Then nourishes the mind and improves our life. সো এটা কি করে? আমাদের মাইন্ডকে নারিশ করে, মাইন্ড ডেভেলপমেন্ট ঘটায় এবং আমাদের জীবনের যে কোয়ালিটি, লাইফের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি ইমপ্রুভ করে হচ্ছে রিসার্চ। সো আমরা যদি বলি যে আজকে মাইন্ডকে আরো স্ট্রং করা, আরো ইন্টেলেক্ট করা, আরো শার্প করে তুলতে এবং আমাদের দেয়ারবাই আমাদের লাইফের কোয়ালিটি, স্ট্যান্ডার্ড অফ লিভিংকে যদি আরো বাড়াতে চায়, তাহলে কি দরকার? তাহলে রিসার্চ। Then leads to a better understanding of all types of issues. সমস্ত ইস্যু, সেটা সামাজিক হতে পারে, পলিটিক্যাল, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সেটা ধার্মিক হতে পারে। সো রিলিজিয়াস, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল, টেকনোলজিক্যাল, যাই হোক না কেন, যে কোনো ইস্যু হোক না কেন, সেই ইস্যুস গুলো সম্পর্কে, সেই প্রবলেম গুলো, সেই চ্যালেঞ্জেস গুলো সম্পর্কে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য কিন্তু রিসার্চ দরকার। মেক্স বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি মোর সাকসেসফুল। সো আজকে যে ইন্ডাস্ট্রি রয়েছে, আজকে যে বিজনেস রয়েছে, সেটাকে আরো ইফেক্টিভলি করে তুলতে হবে, আরো স্ট্রং, আরো পাওয়ারফুল, আরো সাস্টেনেবল, আরো কি করে নেচার ফ্রেন্ডলি, কি করে হিউম্যান ফ্রেন্ডলি করে তোলা যেতে পারে এবং
তার সাকসেসকে কি করে এনশিওর করা যেতে পারে সেটার জন্য কিন্তু রিসার্চ সবসময় প্রয়োজন। সো এডুকেশন ইজ অলসো আ কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, ইউ ক্যান টেক আপ দি সেক্টর অফ এডুকেশন অ্যাজ ইন্ডাস্ট্রি, রাইট? সো এডুকেশন এর মান এবং এর কোয়ালিটি কিভাবে মানে এর কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড কি করে উন্নয়ন করা যায় সেজন্য কিন্তু অনবরত আমাদেরকে রিসার্চ করতে হয়। দেন ওপেনস নিউ ডোরস ফর অপরচুনিটিস। অফকোর্স রিসার্চ হচ্ছে কি করে, নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করে, মানে জব অপরচুনিটি ক্রিয়েট করে, কাজের জায়গা তৈরি করে, রাইট? দেন রিসার্চ ইজ দ্য বেসিস ফর অল ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন। সো রিসার্চ হচ্ছে একটা বেস, সমস্ত ডিসকভারি এবং ইনভেনশন যা হচ্ছে চারিদিকে আমাদের কান্ট্রি থেকে শুরু করে সমস্ত কান্ট্রিতে, তার বেস কিন্তু রিসার্চ। সো যে কান্ট্রি রিসার্চে যত বেশি অ্যাডভান্সড, সেই কান্ট্রিতে ইনোভেশন এবং ডিসকভারিজ তত বেশি অ্যাডভান্সড হতে হবে, এবং দ্যারবাই সেই কান্ট্রি একটা সুপার পাওয়ার বা একটা আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি ইফেক্টিভ, আরো ডিপেন্ডেন্ট, সাস্টেনেবল এবং আরো ক্ষমতাশালী হয়ে উঠবে। সো রিসার্চ ইজ দ্য বেসিক্স, রিসার্চ ইজ দ্য ফাউন্ডেশন। একটা কান্ট্রিকে ডেভেলপ, একটা কান্ট্রি ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস কে এনশিওর করার ক্ষেত্রে। ওকে, নাও ওয়াই রিসার্চ ইন হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্স? সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস এর রিসার্চ কেন দরকার? আমরা ম্যাক্সিমাম এখানে যারা রয়েছি তারা সকলেই হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মানে আসি। সো হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের রিসার্চকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে অনেক দিন থেকে হিস্টোরিক্যালি নেগলেক্ট করা হয়েছে, বাট হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের রিসার্চ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা একটু জেনে নেওয়া। সো ইট কেন ইম্পর্টেন্ট বলছে, ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড আদার্স থ্রু দেয়ার ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রিজ এন্ড কালচার্স। সো আমি যে কমিউনিটিতে বিলং করি, সেই কমিউনিটি ছাড়া অন্য একটা কমিউনিটিকে আমি যখন জানতে চাইবো, তখন আমাকে কার হেল্প নিতে হবে? তখন আমাকে হেল্প নিতে হবে রিসার্চ, এবং এই রিসার্চের দ্বারাই তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের হিস্ট্রি, তাদের কালচার এগুলোকে জানবে, এবং দেয়ারবাই সেই কমিউনিটি বা সেই অন্য যাদেরকে বলি কোট অ্যান্ড আনকোট আদার্স, তাদেরকে আমাদেরকে জানতে সাহায্য। Then reveals how people have tried to make moral, spiritual and intellectual sense of the world. So এই যে আজকে যে একটা মোরালিটির ডায়ালগ রয়েছে, বা একটা মোরাল কোড অ্যান্ড কন্ডাক্ট রয়েছে, বা স্পিরিচুয়াল নলেজ রয়েছে, বা ইন্টেলেকচুয়াল যেভাবে আমরা ওয়ার্ল্ডকে ন্যারেট করি বা ইন্টারপ্রেট করি আমাদের পার্থিব জগৎকে, সেই সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং কার গ্রো করতে সাহায্য করে হচ্ছে রিসার্চ। আমরা কিভাবে মানে বলছে ইট রিভিলস হাউ পিপল হ্যাভ ট্রাইড টু মেক মোরাল, স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল সেন্স অফ দ্য ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ড সম্পর্কে মোরাল, স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল সেন্স কিভাবে গড়ে ওঠে দিনের পর দিন, এবং সেটা কতটা ঠিক কতটা ভুল, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে সাহায্য করে কিন্তু হচ্ছে রিসার্চ। ওকে, then develops and fosters empathy, empowerment, social justice and equality. So research কেন প্রয়োজন? কারণ empathy establish করতে গেলে রিসার্চ প্রয়োজন, এম্পাওয়ারমেন্টের জন্য রিসার্চ প্রয়োজন, সোশ্যাল জাস্টিস এস্টাবলিশ করতে গেলে রিসার্চ প্রয়োজন, ইকুইটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন ইনশিওর করতে গেলে রিসার্চ প্রয়োজন। ওকে, হাউ ডাজ আমরা যদি সমাজকে দেখি, তাহলে তার মধ্যে বিভিন্ন ইনইকুয়ালিটিস অ্যান্ড ডিসক্রিমিনেশন রয়েছে on many grounds. For example, it can be caste, creed, color, even gender, or even geographic location as well, right? So কিভাবে এই ইনইকুয়ালিটি এবং সোশ্যাল ইনজাস্টিসেস বা বিভিন্ন ডিসক্রিমিনেশন ইঞ্জিনিয়ার্ড হচ্ছে, তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে জানতে গেলে রিসার্চ দরকার, এবং এই বিষয়টি যখন জানবো আমরা কমপ্লিটলি, তখনই তার একটা সাস্টেনেবল বা একটা রাডিক্যাল সলিউশন আমরা বার করতে পারবো। সো দেয়ারফোর রিসার্চ ইজ ইম্পর্টেন্ট, ওকে, ইন সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস। দেন বলছে teaches us to deal critically and logically with subjective, complex and imperfect information. So এটা কি করে? এটা আমাদেরকে আমাদের চারিপাশে যে ইনফরমেশন রয়েছে, যে নলেজ রয়েছে, যে কমপ্লেক্স ইস্যুস রয়েছে, যে লজিক রয়েছে, সেগুলোকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে সাহায্য করে। সেটা আদৌ পারফেক্ট কিনা, সেটা আদৌ ঠিকঠাক কিনা। আমরা একটা সাপোজ সমাজে একটা ট্র্যাডিশন বা একটা বিলিফ সিস্টেম বা একটা ফেথ সিস্টেম অনেক দিন ধরে এস্টাবলিশড রয়েছে, এবং it is practiced and followed by majority of the component, majority of the part of the society. So majority এটা সাপোর্ট করছে, তার মানে কি আমি এটা সাপোর্ট করব, বা সবাই এটা মানছে বলে কি আমি সেটাকে মানবো? কেন মানবো না? কেন, কিভাবে এটা একটা নেশন, একটা সমাজ, একটা সিভিলাইজেশনের প্রতি সাধন করতে পারে, সেটা জানতে গেলে, তার র্যাডিক্যাল একটা এক্সপ্লেনেশন দিতে গেলে কিন্তু রিসার্চের প্রয়োজন। ওকে, সো এটা আমাদের ঠিক করবে, এটা সায়েন্টিফিক টেম্পারামেন্ট আমাদের মধ্যে ডেভেলপ করবে। ওকে, দেন বলছে teaches us to weigh evidence skeptically and consider more than one side of any question. So suppose এটা আমরা রিসার্চ আমাদের ঠিক করে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আর ব্রড করে, ক্রিটিক্যাল করে,
আমাদেরকে আরো ইন্টেলেক্ট করে তোলে, রেশনাল করে তোলে। আমরা কোনো একটা স্টোরি বা কোনো একটা ফেনোমেনা বা কোনো একটা ন্যারেশনের একটা দিক দেখে সে বিষয় সম্পর্কে জাজ করা এবং তার সম্পর্কে একটা কনক্লুশন নিয়ে আসার যে টেন্ডেন্সি রয়েছে আমাদের মধ্যে, সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে রিসার্চ। সো সেটাকে বিনষ্ট করে রিসার্চ, এবং রিসার্চ আমাদেরকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মাচ মোর র্যাডিক্যাল করে তোলা। ওকে, then help us to improve the scientific communication, creative writing, critical reading skill among the students. So এখানে কয়েকটা টার্ম আমি ব্যবহার করেছি। সায়েন্টিফিক কমিউনিকেশন, সো সায়েন্টিফিক কমিউনিকেশন ফর এক্সাম্পল আমরা যখন কোনো কমিউনিকেশন করছি, সেই কমিউনিকেশনে যে ফ্যাক্ট ফিগার এন্ড যেটা ব্যবহার করছি সেটা সায়েন্টিফিক কিনা, সেটা ভ্যালিড রিলায়েবল কিনা। সো যাদের মধ্যে রিসার্চ সম্পর্কে নলেজ আছে তারা এই বিষয়গুলো সম্পর্কে ভীষণ প্রসেস হয়। সো রিসার্চ হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার সায়েন্টিফিক কমিউনিকেশন প্রসেস। দেন ক্রিয়েটিভ রাইটিং, সো রিসার্চের দ্বারা কি হয়, ক্রিয়েটিভ রাইটিং আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। Then critical reading skill, mere reading skill and critical reading skill, ordinary reading skill and critical reading skill এর মধ্যে পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে একটা বিষয়কে পড়া এবং সেটাকে অ্যাজ ইট ইজ না বুঝে, মানে কি বলা হয়েছে, কি বলা হয়নি বা কি বলা হতে পারত, সেই বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক জ্ঞান ডেভেলপ করা বা একটা নলেজ ডেভেলপ করা বা আলোচনা করার পরিসর ডেভেলপ করা, সেটা কিন্তু একমাত্র রিসার্চের মধ্যে দেয়। সো research develops a habits of critical reading among the students. Okay, then helps us to think creatively and reason about being human and to ask questions about our world. So help us to think creatively. এটা আমাদেরকে কি করে, ক্রিয়েটিভলি ভাবতে সাহায্য করে। The reason about being human, আমরা কেন হিউম্যান হয়েছি এবং আমাদের নেচার কি, আমাদের রোল কি হওয়া উচিত, সেটা সম্পর্কে ভাবতে সাহায্য করে। Then it helps us to ask question about the phenomena around us or about the world as well. So আমাদের চারিপাশে জগতে বা আমাদের জগতে মানে চারিপাশে বা আমাদের মানে বিভিন্ন জায়গাতে যে প্রবলেম গুলো রয়েছে বা বিভিন্ন ইস্যুস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রশ্ন করতে সাহায্য করে। রাইট, প্রশ্ন কি করে করতে হবে সেই স্কিল ডেভেলপ করা হচ্ছে রিসার্চ। Then develops informed and critical citizens, and without them democracy could not flourish. See, this is very important point. So develops informed and critical citizens. So একটা country citizen যদি informed না হয়, literate বলবো না, informed না হয় এবং critical sort of understanding না থাকে বা capacity, critical thinking capacity না থাকে, তাহলে ধরো critical thinking capacity নেই এবং যে country population informed নয়, সেই ধরনের পপুলেশনকে নিয়ে বা সিটিজেনকে নিয়ে একটা ডেমোক্রেটিক রিপাবলিক বা একটা ফেডারেল স্ট্রাকচার গঠন করা, সুস্থ ডেমোক্রেটিক রিপাবলিক এবং ফেডারেল স্ট্রাকচার তৈরি করা ইন ইটস ট্রু স্পিরিট ইজ কোয়াইট ইম্পসিবল। সো যদি আজকে ডেমোক্রেসিকে হোল্ড করতে হয়, ডেমোক্রেসিকে যদি আরো ইফেক্টিভ, প্রোডাক্টিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যান্ড কি বলবো আরো 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 ক্রিটিক্যাল করে ভালো করে তুলতে হয়, তাহলে কিন্তু রিসার্চ খুব ইম্পর্টেন্ট হচ্ছে। প্রত্যেকটা সিটিজেনের মধ্যে সায়েন্টিফিক এনভায়রনমেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। Then research also exposes societies and economies to innovative thinking besides finding solution to various socio-economic problems, through public intervention. So research কি করে, বিভিন্ন সোসাইটির বিভিন্ন প্রবলেম গুলো কি, বিভিন্ন ইকোনমিক প্রবলেম গুলো কি, এবং এই সোশিয়েটাল এন্ড ইকোনমিক প্রবলেম গুলোকে সলভ করতে গেলে এক্সিস্টিং যে ট্র্যাডিশনস গুলো রয়েছে সেগুলোকে ছাড়া আর কি ইনোভেটিভ প্রবলেম আসতে পারে বা আর কি নতুন মানে আর কি ইনোভেটিভ স্ট্র্যাটেজি বা আর কি নতুন টেকনিক বা স্ট্র্যাটেজি আমরা এমপ্লয় করতে পারি। তো সেই সম্পর্কে আইডিয়া দেয় হচ্ছে আমাদেরকে রিসার্চ। ওকে, নাও let us understand higher education and research and NEP 2020, National Education Policy 20 of India, 20 that came in the year 2020, right? So যদি একটুখানি দেখা যায় যে the research journey till now, has not been an encouraging one in India, right? So আমরা যদি দেখি রিসার্চে কিন্তু রিসার্চের যে জার্নিটা যদি হিস্ট্রি আমরা দেখি বা আজ পর্যন্ত যদি দেখি, মানে আমি বলবো NEP 2020 আসার আগে পর্যন্ত যদি দেখি, মানে এখনো পর্যন্ত NEP 2020 ফুল ফেজ যদিও ইমপ্লিমেন্ট হয়নি, সো বলতে পারি যে এখনো পর্যন্ত যদি দেখি তাহলে দেখা যাবে ভারতবর্ষে বা মানে ভারতে কিন্তু রিসার্চ কালচারকে মানে খুব বেশি এনকারেজ করা হয়নি, খুব বেশি প্রমোট করা হয়নি, রাইট, ইন ট্রু স্পিরিট। একটা অন্যান্য ডেভেলপ কান্ট্রি বা অ্যাডভান্স কান্ট্রি যেভাবে করছে সেভাবে আর হয়তো অনেকের চাইতে বেটার করছে, বাট যারা বেস্ট করছে সেরকম কিন্তু করছে না। ওকে, সো একটা ডেটা জাস্ট আমি শেয়ার করছি এখানে, বলছে যে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস পাবলিশড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ইন্ডিয়া স্পেন্ডস barely 0.69% of total GDP.
রাইট? তো টোটাল জিডিপি যেটা রয়েছে তার 1%ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে ইনভেস্ট করে না। Whereas research is very important for the development and and upgrade development and development of any country including India, right? জার্মানি মানে যেখানে দেখা যাচ্ছে যে whereas Germany or the US and China and Japan spends 3%, 2.8%, 2% and 3.2% respectively. So জার্মানি হচ্ছে 3% করছে, US 2.8% করছে, চায়না 2% তার টোটাল জিডিপি ব্যবহার করছে, এবং জাপান যদি দেখি একদম ছোট্ট একটা কান্ট্রি, তারা 3.2% অফ টোটাল জিডিপি তারা কিন্তু শুধুমাত্র রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করে। সো দ্যাটস দ্য ডিসিশন, দ্যাটস দ্য থিং। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। দেন আর একটা বিষয় যে 90% of the full allocated 90% of the fund allocated for research and development are used in defense and science sector. So একটুখানি যদি আরো ডিটেলস দেখি তাহলে দেখা যাবে যে গভর্নমেন্ট যে 0.969% অফ টোটাল জিডিপি রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করছে, তার প্রায় 90% শুধুমাত্র ডিফেন্স এবং সায়েন্স এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহার করতে হবে। সোশ্যাল সায়েন্স and humanities areas are being hugely neglected. আমাদের যে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস এরিয়া, এই এরিয়াতে রিসার্চের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ফান্ড বা খুব বেশি এনকারেজমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে দেখা যায় না। whereas এই দুটো বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? ওয়েল, according to the world, আরেকটা ছোট্ট ডেটা জাস্ট আমি শেয়ার করছি। দিস ইজ ভেরি শকিং, দেখলে বুঝতে পারবো যে ইনোভেশন এন্ড সায়েন্টিফিক ডিসকভারিজ কিভাবে বিভিন্ন জায়গাতে চলছে এবং ইন্ডিয়া কিভাবে সেখানে পিছিয়ে রয়েছে। সো একটা ডেটা, অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন রিপোর্ট, চাইনা মেড as many as 13 lakhs 38,503 patent application, with just 10% being made by non-resident Chinese. China's mother country, যেটা হচ্ছে প্রায় 13 lakhs and 38,000 and around 500 patent application করেছে last as per the latest data, এবং যার মধ্যে শুধুমাত্র 10% কিন্তু বাইরের যারা সায়েন্টিস্ট যারা সেখানে কাজ করছে তারা। And US প্রায় 6 lakhs and 5,000 and 571 patent application submit করেছে। আর ইন্ডিয়া যেখানে করছে হচ্ছে, while India made only 45,000 and 57 applications. এবং ইন্ডিয়াতে যারা হচ্ছে টোটাল পেটেন্ট সাবমিট, যারা পেটেন্টের জন্য যারা অ্যাপ্লাই করছে, যারা পেটেন্ট পেয়েছে, তার প্রায় 70% হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, যারা ভারতবর্ষে থাকে না বা ভারতবর্ষে যারা বাইরে গিয়ে কাজ করছে আর ওকে এরকম টাইপ। নাও এটা হচ্ছে একটা বিশাল শকিং ডেটা যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিভাবে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে কিভাবে আমরা খুব কম এমফাসাইজ করছি। Then research for for the matter of education, আমি আবার বলবো যে এডুকেশনের ক্ষেত্রে রিসার্চকে তো লাস্ট কি বলবো সেভারাল ডিকেড ধরে ইন্ডিয়াতে এডুকেশন সেক্টর রিসার্চকে মানে স্পেসিফিক্যালি যে সাবজেক্ট এডুকেশনটাকে নিয়ে আমি টোটাল এডুকেশন ইন্ডাস্ট্রি মানে সমস্ত সেক্টর যেখান থেকে তৈরি হয় সেটা তার সোর্সেস তার অরিজিন যদি আমি এডুকেশনকে ধরে নিই, সাবজেক্টকে ধরে নিই, তো সেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব কম পরিমাণে রিসার্চের জন্য ইনভেস্ট করে থাকে না। ওকে, গভর্নমেন্ট আসে এবং যায় এবং তারা রুরাল এডুকেশন সম্পর্কে কথা বলে, রিসার্চ ক্লাইমেট সম্পর্কে কান্ট্রি কথা বলে, বাট দেয়ার ওয়াজ নেভার এ কংক্রিট পলিসি অর ফোকাস অন দিস পার্টিকুলার সাবজেক্ট। মানে তারা আসে, তারা কথা বলে রুরাল এডুকেশন, আদার ইনইকুয়ালিটিস, they talk about various sort of problems and issues existing in the country, বাট তারা কখনোই একটা কংক্রিট পলিসি নিয়ে আসেনি যার দ্বারা একটা সাউন্ড রিসার্চ কালচার প্রমোট করা যেতে পারে ইনস্টিটিউট অফ এডুকেশন বা ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন সেক্টরে, এবং সেখানে তার হেল্পের দ্বারা এই প্রবলেমগুলো সমাধান করার ক্ষেত্রে আর কি গভর্নমেন্ট কিন্তু কখনো একটা পলিসি নিয়েছে। এনিওয়ে, NEP 2020 has placed priority on research. আমি যদি বলি যে NEP 2020 কে যদি একটু সামারি দেখি একটুখানি ক্রিটিক্যালি, তাহলে দেখা যাবে যে NEP 2020 কিন্তু অন্যান্য যে পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল আগে, সে 1968 হোক বা 1986 এর হোক, তারপরে আমাদের প্রায় NEP 2020 এলো অনেকদিন পর। তো আমি যদি আগের পলিসির সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে NEP 2020 কিন্তু রিসার্চের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ এমফাসাইজ করছে বা রিসার্চের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ ফোকাস দিয়েছে আর কি রিসার্চের উপরে। সো
বলছি যে while doing so it has rightly মানে NEP 20 অ্যাডমিট করেছে, মানে NEP 20 মেন ফোকাস, NEP 2020 মেন ফোকাসকে যদি আমরা দেখেন যে তার মেন ফোকাস হচ্ছে ইন্ডিয়াকে একটা নলেজ সোসাইটিতে কনভার্ট করা, নলেজ কান্ট্রি, মানে একটা একটা নলেজ হাব তৈরি করে ইন্ডিয়াকে, যেমন প্রাচীনকালে ছিল নালন্দা, তক্ষশিলা, হ্যাঁ, যে অ্যানসিয়েন্ট যে ইউনিভার্সিটিস গুলো, মানে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরোনো ইউনিভার্সিটি যারা ছিল আর কি, নালন্দা, তক্ষশিলা, বিক্রমাদিত্য, এরকম যে ইউনিভার্সিটিস গুলো ছিল আর কি, যেখানে বিদেশ থেকে মানুষ পড়তে আসতো, অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষ যেখানে পড়তে আসতো, যেখান থেকে জ্ঞান চারিদিকে মানে কি বলবো ডিসেমিনেট হতো। সো সেই অ্যানসিয়েন্ট গ্লোরি ফিরিয়ে নিয়ে আসা এবং ইন্ডিয়াকে আবার একটা নলেজ হাবে তৈরি করা, নলেজ সোসাইটিতে কনভার্ট করে, আবার নলেজ হাব তৈরি করে ইন্ডিয়াকে, এইটা কিন্তু NEP 20 একটা মেন ফোকাসের জায়গা, ওয়ান অফ দ্য মেন ফোকাস অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেন ফোকাসের জায়গা। কিন্তু যদি ইন্ডিয়াকে একটা মেন নলেজ হাব তৈরি করতে হয় বা নলেজ সোসাইটিতে কনভার্ট করতে হয়, তাহলে কিন্তু রিসার্চের উপরে, একাডেমিক রিসার্চের উপরে খুব বেশি পরিমাণে ফোকাস করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা এই পলিসি পার্টিকুলারলি মানে রিয়েলাইজ করে, এবং এই জন্য NEP 2020 has taken several initiatives to promote research cultures in institute of higher education in India. Okay. দেন আরেকটা জিনিস NEP 20 রিয়েলাইজ করে, যে উইদাউট রিসার্চ কান্ট্রি ইকোনমিক গ্রোথ কোনো মতে সম্ভব নয়। মানে দ্রুত যদি কান্ট্রি ইকোনমিক গ্রোথকে আমি এনশিওর করতে চাই, তাহলে কিন্তু রিসার্চ একমাত্র ভরসার জায়গা, আর কোনো রাস্তা নেই। ওকে, then to reverse the current trend and to bring back the glory of higher education in research, the NEP 2020 envision two very significant roadmaps. So NEP 20 দুটো roadmap তৈরি করেছে যে রিসার্চ কিভাবে প্রমোট করা যায় তার জন্য। So first হচ্ছে to develop research capabilities among the faculty members and to facilitate the development of research culture in the Institute of Higher Education in India. So এক ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে রিসার্চ ক্যাপাবিলিটি বা কম্পিটেন্সিকে গড়ে তোলা এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউটে রিসার্চ কালচারকে প্রমোট করার জন্য যা কিছু করণীয় সেটা NEP 20 করবে বলে প্রমিস করেন আর কি। Then to seed and fund the peer-reviewed research studies with the establishment of National Research Foundation. So Government of India একটা প্ল্যান করেছে যে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি হবে এবং সেখান থেকে রিসার্চের জন্য ফান্ড করা হবে অ্যাক্রস দ্য কান্ট্রি। ট্যালেন্টকে সার্চ আউট করে নেওয়া হবে এবং তাদেরকে মানে যারা যারা রিসার্চ করতে চায় তাদের যদি সত্যি রিসার্চ যে প্রপোজাল তার পরিচালনা থাকে তাহলে তাকে ফান্ড করা হবে, এবং thereby গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইল স্পেন্ড হিউজ অ্যামাউন্ট অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর। ওকে, এটা NEP 2020 তে স্পেসিফিক্যালি বলা হয়েছে। Now why research is important to students? Students এর ক্ষেত্রে রিসার্চ কেন ইম্পর্টেন্ট এটা খুব জেনে নেওয়া দরকার। দেখ, the first হচ্ছে এটা enhances knowledge, it enhances the critical knowledge among the student, the 21st century যদি আমরা দেখি যে NEP 2020 তে যে 21st century স্কিলের কথা বলা হচ্ছে, যেটা আজকে সেঞ্চুরিতে আজকের এরাতে বা আজকের যুগে আজকের এজে যদি বাঁচতে হয় একটা স্টুডেন্টকে সার্ভাইভ করতে হয়, সাকসেসফুল হতে হয়, কম্পিটেন্টলি যদি লিড করতে হয় একটা পার্টিকুলার সেক্টরে, তাহলে তার মধ্যে সেই স্কিল গুলো থাকা দরকার, যেটাকে 21st century স্কিল বলে অভিহিত করা হচ্ছে। সো সেটা কিভাবে সম্ভব, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিসার্চের মধ্যে স্টুডেন্টের মধ্যে আসবে। সো এখানে বলা হচ্ছে এনহান্সেস নলেজেস, আই উড রাদার সে ইট এনহান্সেস ক্রিটিক্যাল নলেজেস অ্যামং দ্য স্টুডেন্টস। দেন ক্লারিফাইজ কনফিউশন, সো এটা কি করে, বিভিন্ন কনফিউশন যে আমাদের মধ্যে থাকে অ্যাজ স্টুডেন্ট বিভিন্ন বিষয় সম্পর্কে, তার সম্পর্কে ক্লারিফিকেশন আমরা পেয়ে থাকি শুধুমাত্র রিসার্চের মধ্যে। ওকে, and to have a proper understanding of the subject. So কোন একটা বিষয়কে যখন আমরা পড়ছি সেখানে যদি রিসার্চ সায়েন্টিফিক টেম্পারামেন্টকে কাজে লাগিয়ে যদি পড়ি সেটা, এবং রিসার্চের মধ্যে যদি সেটাকে পড়ি, তাহলে কিন্তু সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। দেন টু লার্ন অ্যাবাউট দ্য মেথডস অ্যান্ড ইস্যুস, মানে কিভাবে রিসার্চ করা হয় এবং কি কি প্রবলেম রিসার্চে থাকে, সেগুলো জানাটা কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে খুবই দরকার। সেই সম্পর্কে কিন্তু নলেজ হচ্ছে সে সম্পর্কে জানতে পারে হচ্ছে রিসার্চের মধ্যে কিন্তু স্টুডেন্ট জানতে পারে। Then understand the published work, একটা পার্টিকুলার সাবজেক্টে, ফর এক্সাম্পল আমি যদি নিই যে আমি এখন টাটা ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ফাইন্যান্সে কাজ করছি, মানে আমি পড়াশোনা করছি, সো টিল নাও আই এম লার্নিং, অফ কোর্স উই অল আর লার্নার, অল দ্য টাইম উই লার্ন। সো আমি পড়ছি, সো আমি একটা ইউনিক জিনিস দেখতে পেলাম সেখানে, সেটা হচ্ছে যে উই ডোন্ট হ্যাভ আ স্পেসিফিক কোর্স, কমপ্লিট অ্যান্ড স্পেসিফিক কোর্স টিল নাও। আমাদের শুধুমাত্র কোর্স আউটলাইন আছে, আমাদের কোনো বুকস নেই। সো একটা পার্টিকুলার কোর্স এবং সেই পার্টিকুলার কোর্সে একটা পার্টিকুলার ইউনিট বা টপিক, এবং সেই টপিকে অল ওভার ওয়ার্ল্ডে বেস্ট রিসার্চেস কি হচ্ছে, সে পাবলিশড ওয়ার্ক কি আছে, বা পাবলিশড ডিজাইন অ্যান্ড আদার থিংস কি আছে, সেগুলোকে নিয়ে পড়াশোনা করা, সেটাই হচ্ছে আমাদের সিলেবাসের পার্ট। নাও একটা অবসোলেট জিনিসকে আমি বলছি না যে সবসময় একটা পুরোনো জিনিসকে জানার প্রয়োজন নেই, বাট আমাকে অ্যাডভান্সড নলেজ সম্পর্কে
আমাকে জানতে হবে। মানে আমরা হয়তো 50 বছর আগে সিলেবাসটা যদি করতে থাকি, তাহলে আজকে কি রিসার্চ আজ কিভাবে ডেভেলপ করছে সেটা জানা খুব মুশকিল। সো একটা সাবজেক্ট সম্পর্কে আপডেট হতে গেলে, একটা সাবজেক্ট সম্পর্কে লেটেস্ট নলেজ পেতে গেলে কিন্তু আমাদেরকে রিসার্চ ওয়ার্ক করতে হবে। শুধুমাত্র নিজে রিসার্চ করলেই হবে না, অন্যের রিসার্চ ওয়ার্ক করতে হবে। আমি যদি খুব কোয়ালিটি রিসার্চ ওয়ার্ক করি, তবে আমার কথা, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার ওয়ে অফ থিঙ্কিং এর মধ্যে কিন্তু একটা কোয়ালিটি আসবে, এর মধ্যে একটা চেঞ্জেস আসবে, and that changes is really acceptable and appreciated by the world around us. Okay, then বলছে লার্ন টু ক্রিয়েট এ ব্যালেন্স বিটুইন কোলাবোরেটিভ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। সো আমি যখন রিসার্চ করবো অ্যাজ এ স্টুডেন্ট, তখন আমি কি করবো, কোলাবোরেটিভলি কাজ করবো। আই উইল ওয়ার্ক ইন এ টিম। সো আমার মধ্যে একটা কোলাবোরেটিভ স্কিল ডেভেলপ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল কাজও আমি করবো। ওকে, দেন টু এক্সপ্লোর অ্যান্ড ফাইন্ড আউট ওয়ান্স এরিয়া অফ ইন্টারেস্ট। আমরা একটা নিজের কোন এরিয়াতে আমি ঠিক ভালো কাজ করতে পারি, কোন এরিয়াটা আমার খুব কাছের পছন্দের জায়গা, সেই জায়গাটা আমি এক্সপ্লোর করতে পারবো, সেটা ফাইন্ড আউট করতে পারবো। দেখা যায় যে আমরা যদি দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পিএইচডি তে যখন অ্যাডমিশন নিতে আসে, দে ডু নট নো তাদের এরিয়া অফ ইন্টারেস্ট কি, তারা কোন এরিয়াতে কাজ করবে। তাদেরকে যদি বলা হয় তোমার এরিয়া অফ ইন্টারেস্ট কি, তাহলে তারা 5টা 6টা 7টা 10টা 15টা এরিয়া অফ ইন্টারেস্ট বলবে, না সাবজেক্ট সিলেবাসে যা আছে তাই বলে দিবে। সো দ্যাট ইজ নট দ্য এরিয়া অফ ইন্টারেস্ট। এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে একটা স্পেসিফিক জায়গা যেখানে আমি আমার পোটেনশিয়ালিটি, আমি ফিল করি যে আমি এখানে এক্সপার্ট, আমি কাজ করতে পারবো। দ্যাটস মাই কম্প্যাশন, পার্ট অফ কম্প্যাশন, রাইট, আর পার্ট অফ মাই ইন্টারেস্টেড এরিয়া, রাইট। সো সেটা এক্সপ্লোর করা খুব ইম্পর্টেন্ট। ওকে, so I cannot be master of everything, but I can be very good in something which is really appreciable, which is really important. আমি সবকিছুতেই মাস্টার হবো সেটা কখনো সম্ভব নয়। সো আমি একটা পার্টিকুলার বিষয় জানবো, একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে যেটা আমার খুব ভালো লাগার জায়গা, আমি সেটাকে যদি নিই মানে আমার কাজের বিষয় হিসাবে, তাহলে আমি সেটাকে এনজয় করতে থাকবো। সো দ্যাট লার্নিং প্রসেস উইল নেভার বিকাম monotonous or will never become tiresome for us, right? So that should be area of interest, and that we need to understand, and research মধ্যে দিয়ে সেটা সম্ভব। Then to know the original study originated, right? So কি স্টাডি পার্টিকুলার এরিয়াতে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। ফর এক্সাম্পল, যদি আজকে আমি একটা পিয়াজের থিওরি দেখে নিই, যে পিয়াজের থিওরি আমাকে আজকে পিয়াজের থিওরি পড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে পিয়াজের থিওরি যখন তৈরি করা হয়েছিল তখন সেখানে আমরা ডিজিটাল এজে ছিলাম না, আজকে আমরা ডিজিটাল এজে রয়েছি, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এজে রয়েছি। না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এজে, এই ডিজিটাল এজে পিয়াজের থিওরি কিভাবে অ্যাপ্লিকেবল, সেটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। আমি যখন একটা অনলাইন কোর্স ডেভেলপ করছি, সো হোয়াট আর দ্য মাইলস্টোন আমাকে মাথায় রাখতে হবে, বা সেখানে পেঁয়াজের থিওরিকে আমি কিভাবে মানে ইউজ করতে পারবো, বা কি কি প্রবলেম তার মধ্যে রয়েছে। সো সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ওকে, এবং সেটা রিসার্চে আমাদেরকে হেল্প করে, বা রিসার্চ রিলেটেড যে নলেজ সেটা আমাদেরকে জানতে সাহায্য করে। দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য রেশনালে, ফর এক্সাম্পল, কোন একটা বিষয় আমি করতে চাইছি বা কোন একটা টপিক আমি কাজ করতে চাইছি, কেন করব, জাস্টিফিকেশন ডেভেলপ করতে গেলে আমার রিসার্চ এন্ড সায়েন্টিফিক নলেজ আমার মধ্যে থাকা দরকার। ওকে, then helps to identify problems and analyze it systematically, কোন একটা প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং সেটাকে সিস্টেমেটিক্যালি অ্যানালাইসিস করতে সাহায্য করবে। লিডস টু এনহ্যান্সমেন্ট অফ স্টুডেন্টস লার্নিং, অফকোর্স স্টুডেন্টের লার্নিং আরো ব্রডার, আরো সাইন্টিফিক করে তুলবে। দেন ডেভেলপস প্রেডিকশনস, থিওরিজ এন্ড প্রিন্সিপালস এন্ড পলিসিস, নতুন করে কোনো কিছু প্রেডিক্ট করা বা কোনো থিওরি ডেভেলপ করা বা প্রিন্সিপাল ডেভেলপ করা বা পলিসি কি ডেভেলপ হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা কন্ট্রিবিউট করতে শিখবো, অথবা সেগুলো কি হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানবো আর কি। ওকে, then improving teaching and learning methods and existing practices. So রিসার্চের মধ্যে দিয়ে আমরা জানবো যে কিভাবে আমরা এডুকেশনে রিসার্চ কেন করি, এডুকেশন রিসার্চই করি যে কিভাবে এই টিচিং লার্নিং প্রসেসকে আরো বেশি ইমপ্রুভ করা যেতে পারে, আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি ইফেক্টিভ করে তোলা যেতে পারে। আমি যে টেকনিক ব্যবহার করছি তার মধ্যে কি প্রবলেম আছে, সেই প্রবলেম সলিউশন কি করে বার করা যেতে পারে। সো তার জন্য রিসার্চ অলওয়েজ দরকার। ওকে, দেন helps in initiating the action and the promote accountability. So কোন অ্যাকশন ক্রিয়েট করা বা কোনো একটা অ্যাকাউন্টেবিলিটি প্রমোট করার ক্ষেত্রে কিন্তু রিসার্চ খুব ইম্পর্টেন্ট। দেন বলছে হেল্পস ইন রেশনাল ডিসিশন মেকিং। সো আমি যখন একটা এডুকেশন সেক্টরে আমি বসে আছি কোথাও একটা লিডিং পজিশনে, সো আমি কিভাবে একটা রেশনাল ডিসিশন নেব সেই বিষয়ে একটা গুড ডিসিশন নিতে গেলে, একটা রেশনাল ডিসিশন নিতে গেলে কিন্তু আমার রিসার্চ নলেজ থাকা দরকার। ওকে, then brings logical consistency in the work. So আমি একটা কাজের পর আরেকটা কি কাজ করব, কেন আরেকটা করব না, কিভাবে একটা বিষয়কে লিড করব সিস্টেমেটিক্যালি, সেই জন্য কিন্তু একটা লজিক্যাল কনসিস্টেন্সি, যেটাকে আমরা লজিক্যাল কনসিস্টেন্সি বলছি একটা কাজের মধ্যে, সেইটা এস্টাবলিশ করতে গেলে বা সেইটা প্রমোট করতে গেলে আমাদের মধ্যে রিসার্চ সম্পর্কে নলেজ থাকা দরকার। then motivates and improves students learning outcome. সো রিসার্চ কি করে, রিসার্চ মোটিভেটস করে এবং স্টুডেন্টস এর যে লার্নিং আউটকাম সেটাকে আরো ইমপ্রুভ করতে সাহায্য করে আর কি। ওকে,
নাও হোয়াট ইজ স্টুডেন্ট রিসার্চ, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। স্টুডেন্ট রিসার্চ কি সেটা আমাদেরকে জানা খুব দরকার। বলছে student research refers to a research project undertaken by students at any level of education, from elementary school to graduate school or college or university. So student research বলতে বোঝানো হচ্ছে যে কোনো রিসার্চ বা যে কোনো প্রজেক্ট হোক যেটা স্টুডেন্টের দ্বারা স্টুডেন্ট করে থাকে, সেটা স্কুল লেভেলে হতে পারে, সেটা হাই স্কুলে হতে পারে, সেটা কলেজ লেভেলে হতে পারে, আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট লেভেলে হতে পারে, ওকে, যেটাকে আমরা ডিসার্টেশন বলে কাজ করে থাকি, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আর কি, সেটাই বলছে। ইট ইজ এ হ্যান্ডস অন learning experience that enables students to apply the concept and skills they have learned in their course to the real world problems. Now, again, let me take the example of Tata Institute of Social Science. I cannot add example because this is one of the leading institute in Asia, not in the country, not in India only. So, সেখানে আমি দেখছি তাদের কোনো এক্সাম নেই, বা এক্সাম যদি থাকেও সেটা ইন দ্য ফর্ম অফ অ্যাসাইনমেন্ট, ইন দ্য ফর্ম অফ ক্রিয়েটিং অর ডেভেলপিং সাম মডেলস অ্যান্ড অল। সো সেটা কিভাবে হচ্ছে যে আমাকে থিওরিতে যা পড়ানো হচ্ছে সেটার ব্যবহার করে, ফর এক্সাম্পল লার্নিং ডিজাইন সম্পর্কে আমাকে পড়ানো হলো। নাও ইউ অ্যাপ্লাই দ্যাট প্রিন্সিপাল অ্যান্ড ডিজাইন ওয়ান লার্ন, রাইট, অর ডিজাইন এ কোর্স। সো আমি যখন থিওরি পড়ছি এবং সেটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি, তার মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকছে। সো আমি সেখানে তৈরি করতে গিয়ে কি প্রবলেম ফেস করছি, তো সেটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা কিন্তু খুব স্টুডেন্টের দরকার। সো হ্যান্ডস অন ট্রেনিং খুব দরকার। সো আমি যদি আরেকটা এক্সাম্পল ইন্ডিয়ার কনটেক্সটে নিয়ে থাকি, যে আমাদের প্রতি বছর প্রায় ল্যাক্স অ্যান্ড ল্যাক্স ইঞ্জিনিয়ার তৈরি হয়, কিন্তু ডেটা বলছে যে আমাদের যে ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে যে ইঞ্জিনিয়ার্সরা তৈরি হয় তারা কিন্তু এমপ্লয়েবল নয়, তাদের মধ্যে সেই কোয়ালিটি নেই, কারণ তারা থিওরি হয়তো পড়ে নিয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তারা করেই নি, অনেক এরকম। ইভেন একটা ডেটা বলছিল টিচার এডুকেশন কোয়ালিটি সম্পর্কে, একটা ডেটা মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন একটা ডেটা পাবলিশ করেছিল, সেখানে দেখিয়েছিল যে যত সংখ্যক স্টুডেন্ট আজকে বিএড কমপ্লিট করে বের হচ্ছে, যারা টিচার হতে চায়, টিচার হওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হোল্ড করে, তারা তাদের মধ্যে 2% স্টুডেন্টও সিটেট ক্লিয়ার করতে পারে না। দ্যাট ইজ আ বেসিক রিকোয়ারমেন্ট ফর getting into the profession of teaching as a teacher, okay, as as stated by the central government of India, central government, right? So এই হচ্ছে কোয়ালিটি অফ টিচিং। সো সেখানে একটা প্রবলেম রয়েছে, ওকে। সো এই রিসার্চের মধ্যে দিয়ে, হ্যান্ডস অন ট্রেনিং এর মধ্যে দিয়ে কিন্তু স্টুডেন্টের লার্নিং কে আরো কমপ্লিট করে তোলা যেতে পারে, আরো ইফেক্টিভ করে তোলা যেতে পারে। দেন স্টুডেন্ট রিসার্চ প্রজেক্ট ক্যান টেক ম্যানি ফর্ম। স্টুডেন্ট রিসার্চ প্রজেক্ট কিন্তু অনেক ফর্ম হতে পারে, সেগুলো কেমন এক্সপেরিমেন্টস হতে পারে, সার্ভে হতে পারে, ছোট ছোট কেস স্টাডিজ হতে পারে, লিটারেচার রিভিউ হতে পারে, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হতে পারে, গ্রুপ প্রজেক্ট হতে পারে, প্রজেক্ট কন্ডাক্টেড অ্যাজ পার্ট অফ এ ক্লাস অর প্রোগ্রাম হতে পারে, ওকে। সো এক্সাম্পল দিয়ে দিই যে এগেইন আজকে যে নতুন নতুন ইউনিভার্সিটিস গুলো তৈরি হয়েছে, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিস যেগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির নাম নেওয়ার চেষ্টা করবো, লাইক অশোকা ইউনিভার্সিটি বা ওপেন সেন্ট্রাল ইউনিভার্সিটি বা মহেন্দ্রা ইউনিভার্সিটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, নিয়াস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, এটা প্রাইভেট গভর্নমেন্ট যদিও। সো এই সমস্ত জায়গাতে যে প্রজেক্ট বা যে ছোট ছোট কাজগুলো করা হয়, সেটা কিন্তু স্টুডেন্টকে এঙ্গেজ করে করা হয় এবং স্টুডেন্টদেরকেই, সাপোজ একটা ফ্যাকাল্টি একটা প্রজেক্ট নিয়ে এলো, সো অ্যাজ এ পার্ট অফ হয়তো মাস্টার্স স্টুডেন্টসকে সেই প্রজেক্টে ইনভলভ করা হচ্ছে এবং তাদের সাহায্য নেওয়া হচ্ছে, তাদেরকে শেখানো হচ্ছে প্রজেক্ট, মানে বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন পার্টে কিভাবে কাজ করতে হবে। এন্ড দ্যাট ইজ হাউ একটা রিসার্চ সম্পর্কে স্টুডেন্টের মধ্যে যে ইন্টারেস্ট, যে একটা মোটিভেশন, সেটা ক্রিয়েট করা হচ্ছে। পরবর্তীকালে তারা রিসার্চ সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কোর্স সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং কিছু কোয়ালিফিকেশনস নিয়ে তারা বের হচ্ছে সেখান থেকে, এবং সেই ধরনের কিন্তু প্রোডাক্ট মার্কেটে আজকে দরকার, সেই ধরনের ক্যান্ডিডেটই কিন্তু মার্কেটে আজকে এক্সপেক্টেড আর কি, ওকে। শুধুমাত্র একটা নয়, কোলাবোরেশন, কোঅপারেশন, skills to work in a group, scientific communication process, report writing, and all these things, about all these things knowledge should be there in a student. তবেই না সে একটা মার্কেটে এমপ্লয়েবল ইন্ডিভিজুয়াল হিসেবে তৈরি হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়, ওকে। শুধুমাত্র ডিগ্রি থাকবে কিন্তু আমরা এমপ্লয়মেন্ট খুঁজে পাবো না, আমরা এমপ্লয়েবল হয়ে উঠবো, ওকে। So that is important. Then also it can also vary in scope, forms, from small project that can be completed in a few weeks to long-term project that can take years to complete. So suppose আজকে যদি দেখা যায় যে আজকে যদি ফরেন কান্ট্রি, বিদেশে যদি দেখা যায়, ইউএস, ইউকে, মানে অ্যাডভান্স কান্ট্রি, ফ্রান্স, জার্মান, জাপান, নেদারল্যান্ড, স্টকহোম, ল্যাটভিয়া, এই সমস্ত কান্ট্রিগুলোতে যদি দেখা যায়, তারা ইসরায়েল,
সো এই সমস্ত কান্ট্রিগুলোকে যদি দেখা হয় তাহলে তারা রিসার্চের ক্ষেত্রে কি করে, প্রজেক্ট প্রচুর ফান্ড করে এবং বাইরে থেকে বিভিন্ন ইন্টেলিজেন্ট স্টুডেন্টকে তারা ইনভাইট করে এবং সেই প্রজেক্টকে তারা কাজ করে, পোস্টডক ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট বা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে। তাদের যে নলেজ, তাদের যে ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন তারা কিন্তু সেই কান্ট্রির তে করছে এবং তারা কিন্তু সেই কান্ট্রির অ্যাডভান্সমেন্ট এবং ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যারাস আমাদের কান্ট্রি এই ব্রেন ড্রেন সিস্টেমটিকে হয়তো এখনো পর্যন্ত রিয়ালাইজ করতে পারেনি, যার জন্য হয়তো আমরা এখনো পিছিয়ে আছি আর কি। সো that is why I would like to say that student research is very important. Okay, now benefits of engaging student in research. Students ke research e involve করলে কি বেনিফিট আমরা পেতে পারি, কি বেনিফিট স্টুডেন্ট পেতে পারে, কি বেনিফিট আমরা পেতে পারি অ্যাজ এ ফ্যাকাল্টি আর অ্যাজ এ ইনস্টিটিউশন আর অ্যাজ এ কান্ট্রি। তো সেটা দেখে নেওয়া যাক। Which enhance learning, which undergraduate research provides students with the opportunity to apply the knowledge and skills they have learned in their courses to the real world problem. So তারা যে কোর্সে প্রবলেম গুলো শিখছে সেটাকে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় সেটা কিন্তু সম্ভব হবে, মানে যদি আমরা তাদেরকে রিসার্চ এনগেজ করি। By participating in the research project, students gain a deeper understanding of their field of study and develop critical thinking and problem solving skills. See, these are critical thinking, problem solving skill and deeper understanding. All these are the 21st century skills. So this is gaining this 21st century skill is mostly possible by engaging students in research. Okay, then career preparation. So undergraduate research provides valuable experiences that can help students prepare for their future careers. It allows them to explore a different career option, develop professional skills and build a network of contacts in the field of interest. So for example, I'm a undergraduate student and আমি রিসার্চ ইনভলভ হচ্ছে, আমার ফ্যাকাল্টি আমাকে রিসার্চ ইনভলভ করছে, আমি রিসার্চ করছি, আমি প্রজেক্টে থাকছি। সো আমি দেখতে পাচ্ছি যে আমার কিভাবে রিসার্চ করা হচ্ছে, কি স্কিল দরকার, কি কোয়ালিটি দরকার, সেগুলো আস্তে আস্তে আমি শিখে যাচ্ছি। কমিউনিকেশন স্কিল হতে পারে, ইন্টারপ্রিটেশন স্কিল হতে পারে, ডেটা অ্যানালাইসিস স্কিল হতে পারে, স্ট্যাটিস্টিক্যাল স্কিল হতে পারে, ম্যাথমেটিক্স স্কিল হতে পারে, রাইটিং স্কিল হতে পারে, দেন রিপোর্টিং স্কিল হতে পারে, ওকে, দেন ডেটা কালেকশন স্কিল হতে পারে, ইন্টারভিউইং স্কিল হতে পারে। ওকে, এবং আমি জানতে পারবো যে পার্টিকুলার ফিল্ডে কোন কোন এক্সপার্ট রয়েছে, কোথায় কোথায় তারা রিসার্চ করাচ্ছে, কি ধরনের রিসার্চ তারা করছে, তারা কিভাবে ভাবছে, সেই ভাবনাগুলো করার প্রসেসকে আমরা জানতে পারবো। এন্ড দেয়ার বাই আমরাও তাদের মতোই হয়ে উঠবো, মানে সেভাবে আমরাও আস্তে আস্তে সেই স্কিল গুলোকে নিজের মতো ইনহেরিট করবো। এবং সেটা কিন্তু পরবর্তীকালে খুব ইম্পর্টেন্ট আমাদের এরিয়া অফ ইন্টারেস্টে যখন একটা সিস্টেমেটিক হতে, সায়েন্টিফিক হতে, ব্রিলিয়ান্ট হতে কাজ করতে যাবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটা খুব আগে থেকে শেখা দরকার। ইট ইজ নট দ্যাট উইদিন 1 or 2 days we'll learn all these things. No, this is a process and it takes time. Okay, then competitive advantage এর মধ্যে কি বলছে? Competitive advantage, see, undergraduate research experience can give students a competitive edge when applying for graduate school scholarships and employment opportunities. For example, আজকে যে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট যারা পড়ছে আন্ডারগ্রাজুয়েশন, তারা যদি রিসার্চ এঙ্গেজ থাকে, তাদের মধ্যে যে কোয়ালিটিস গুলো থাকে, আমি যদি একটা কালকে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা পিএইচডি ক্যান্ডিডেট হিসাবে যদি অ্যাপ্লাই করতে যাই, আজকে এনইপি 2020 কি বলছে যে আমি 4 years অনার্স উইথ মেজর প্রোগ্রাম, সো যারা 4 years 75% উপরে নাম্বার পাবে তারা ডিরেক্টলি দে ক্যান গো ফর দ্য রিসার্চ ওয়ার্ক, রাইট? সো রিসার্চ ইজ গিভেন হিউজ ইম্পর্টেন্স হিয়ার, কিন্তু তারা ডিরেক্টলি তখনই রিসার্চে যেতে পারবে যখন তাদের মধ্যে সেই স্কিল অ্যান্ড কম্পিটেন্সিস থাকবে। সো স্টুডেন্ট মাস্ট বি এনগেজড ইন research from undergraduate level onwards and even before that if it is possible at all. Okay, এবং সেটা কি করবে, সেটা একটা ভালো গ্রাজুয়েট স্কুল খুঁজতে পেতে সাহায্য করবে, সেটা একটা ভালো স্কলারশিপ পেতে বা একটা ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে সাহায্য করবে, বা পরবর্তী এলাকায় এমপ্লয়মেন্ট অপরচুনিটি পেতে সাহায্য করবে আর কি। ওকে, then develop skills. So student research provides opportunities for students to develop wide range of skills such as research design, data collection, analysis, presentation and communication. So student research কি করবে, একটা ওয়াইড রেঞ্জ অফ স্কিল, যেটা খুব ইম্পর্টেন্ট একজন স্টুডেন্ট একটা রিসার্চার হতে গেলে, একজন স্টুডেন্ট থেকে একটা স্কলারের কি বলবো ডেজিগনেশনে যেতে হলে, একটা স্কলার হতে হলে, সো সেগুলো হচ্ছে যেটা কিভাবে রিসার্চ ডিজাইন করতে হয়, ডেটা কালেকশন কি করে করতে হয়, অ্যানালাইসিস কি করে করতে হয়, প্রেজেন্টেশন কি করতে হয়, কমিউনিকেশন স্কিল, এগুলো খুবই দরকার। সো এই স্কিলগুলো কিন্তু মানে দিস স্কিলস আর ভ্যালুয়েবল বোথ ইন একাডেমিক অ্যান্ড প্রফেশনাল সেটিং। সো প্রফেশনাল জব মানে প্রফেশনাল প্লেসে অ্যান্ড একাডেমিক প্লেসে দুটো জায়গাতেই কিন্তু এই স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু এর মধ্যে দিয়ে গেইন করতে হবে রিসার্চ, স্টুডেন্ট রিসার্চের মধ্যে দিয়ে। ফস্টার ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। সি,
Student research encourages students to think creatively and develop new ideas. This can lead to the development of innovative solution to complex problems and the creation of new knowledge in the field of study. So foster creativity and innovation, right? So একটা স্টুডেন্টসকে যখন আমরা রিসার্চ ইনভলভ করছি তখন সে জানছে যে কিভাবে একটা প্রবলেমকে স্টাডি করতে হবে, একটা প্রবলেমের সিলেকশন কি করে করতে হবে। যারা রিসার্চে যায় বা রিসার্চ করেছেন আপনারা বা ছোট মোটো রিসার্চ সম্পর্কে একটু পড়েছে, তারা জানবেন যে সিলেকশন অফ রিসার্চ প্রবলেম, সে একটা সব প্রবলেম রিসার্চেবল নয়। সে একটা কোন প্রবলেমকে রিসার্চেবল প্রবলেম বলবো, সেটা সিলেকশন কি করে করবো, কোন প্রবলেমটাকে নিয়ে কাজ করবো, কোনটাকে করবো না, এবং কেন করব না, এই বিষয় সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হলে কিন্তু রিসার্চের নলেজ দরকার, রিসার্চ এঙ্গেজ হওয়া দরকার। এবং সেটাই কিন্তু স্টুডেন্টের মধ্যে পরবর্তীকালে ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন এই ধরনের স্কিল গুলোকে ডেভেলপ করবে। স্টুডেন্ট আরো বেশি ক্রিয়েটিভ, আরো বেশি ইনোভেটিভ করে তুলবে এবং তারা তাদের নলেজকে কাজে লাগিয়ে সমাজে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবে, and thereby তারা সমাজ এবং তারা যে ফিল্ড অফ স্টাডিজ তার ডেভেলপমেন্ট ঘটাতে পারবে। ওকে, then mentorship and collaboration. So undergraduate students provide opportunities for undergraduate research provide opportunities for students to work closely with faculty members, graduate students, and industry professionals. See, this is very important. আবার আমি এক্সাম্পল দেবো টাটা। সো টাটা এই যে কোর্স করাচ্ছে বা আরো যে কোর্সগুলো করায়, সেই কোর্সে তারা কি করে, তারা হচ্ছে ইন্ডাস্ট্রি, দেন ইন্ডাস্ট্রি তাদের বিভিন্ন তাদের ল্যাব, তাদের এক্সপার্ট এবং বিভিন্ন এক্সিলেন্ট ইনস্টিটিউট থেকে ফ্যাকাল্টিকে জয়েন্ট কোলাবোরেশন করে একটা রিসার্চ করে এবং সেখানে স্টুডেন্টসকে এঙ্গেজ করে। নাও স্টুডেন্ট সেখানে জানতে পারছে যে ফ্যাকাল্টি কিভাবে কাজ করে, স্টুডেন্ট জানতে পারছে ইন্ডাস্ট্রি কি চাইছে, স্টুডেন্ট জানতে পারছে যে কি ধরনের স্কিল দরকার, কম্পিটেন্সি দরকার, এবং একটা টিমে কাজ করতে গেলে কিভাবে কাজ করতে হয়। সো এই স্কিল গুলো সম্পর্কে কিন্তু স্টুডেন্টস তাদের নলেজ তৈরি করছে। সো সাপোজ একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যদি 3 ইয়ার্স রিসার্চ করে, তাহলে সে একটা পার্টিকুলার প্রজেক্টে রিসার্চ করে, তাহলে সেখানে দেখবে সে তার সেই এরিয়া থেকে গিয়ে রিসার্চ করছে। তো পরবর্তীকালে সে জানতে পারবে যে ওনার আন্ডারে কোনো স্কোপ আছে কিনা, বা উনি কোনো আরো ফার্দার রিসার্চ ফান্ড করছে কিনা, যেখানে আমি আমার এমপ্লয়মেন্টের জন্য একটা জায়গা খুঁজে পাচ্ছি বা আমরা ফার্দার স্টাডিজ এর জন্য একটা জায়গা খুঁজে পাবো। এই জায়গাগুলো সম্পর্কে তার ক্ল্যারিটির জন্য হবে এবং সে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং সেগুলোতে যেতে পারবে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। গাইডশিপ, মেন্টরশিপ, কোলাবোরেশন স্কিল এবং বিল্ডিং কানেকশন উইথ ফ্যাকাল্টি, doctoral, postdoctoral professionals as well as industry professional is very important. Okay, বা হতে পারে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে একজন রিসার্চার এক্সেলেন্ট স্কিল আছে একটা পার্টিকুলার এরিয়াতে, সে ইন্ডাস্ট্রির সাথে কাজ করলো, দেন ইন্ডাস্ট্রি তাকে এমপ্লয়মেন্ট দিয়ে তাকে নিয়ে নিল। সো ইন্ডাস্ট্রি পরবর্তীকালে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে R&D যে সেক্টর আছে সেখানে তাকে হয়তো কোনো এমপ্লয়মেন্ট দিয়েছে বা তাকে হয়তো সেখানে সায়েন্টিস্ট হিসাবে কাজে লাগাচ্ছে। সো দ্যাট অলসো ক্যান বি পসিবল, এবং এটা কিন্তু এই রিসার্চের মধ্যে দিয়েই জানতে পারবো। স্টুডেন্ট রিসার্চ কিন্তু সেটা হেল্প করে। দেন কন্ট্রিবিউট টু নলেজ, অফকোর্স অ্যাজ আই সেড দ্যাট যে কোনো নলেজ বি ইট রিলেটেড টু সোসাইটি আর ইন্ডিভিজুয়াল লাইফ, সমস্ত নলেজ জেনারেট করতে কিন্তু সাহায্য করে হচ্ছে রিসার্চ। ওকে, দেন কন্ট্রিবিউট টু সোসাইটি, আমি আবার বলবো সমাজের উন্নতি যদি ঘটাতে হয় র্যাডিক্যালি, সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন, সেটা সোশ্যাল, এনভায়রনমেন্টাল বা ইকোনমিক চ্যালেঞ্জের যেগুলো আমরা ফেস করছি, সেই প্রবলেমগুলো সলিউশন বার করতে হলে কিন্তু রিসার্চ দরকার, এবং সেজন্য কিন্তু একটা এই সায়েন্টিফিক এন্ড রিসার্চ স্কিল কিন্তু স্টুডেন্টের মধ্যে থাকা দরকার। আমি যদি স্টুডেন্ট একটা বিজনেসও করি, তাহলে আমি বিজনেসটা করার আগে একটা সিস্টেমেটিক ভাবে আমাকে এটাকে স্টাডি করতে হবে, জানতে হবে কি দরকার কি দরকার না, বা কি ধরনের কে এই বিজনেস করতে গিয়ে ব্যর্থ হলো, কেন ব্যর্থ হলো, সেই অ্যানালাইটিক্যাল স্কিল আমার মধ্যে থাকতে হবে। দ্যাট ইজ অলসো পার্ট অফ রিসার্চ। সো সেটাও কিন্তু একটা সেই ধরনের স্কিল গুলো কিন্তু পসিবল একমাত্র স্টুডেন্টের মধ্যে জেনারেট করা, তাদেরকে রিসার্চ এঙ্গেজ করার মধ্যে। দেন encourages curiosity. So student research encourages students to ask questions, explore new topics, and discover new information. So যখন তাদেরকে আমি রিসার্চ এঙ্গেজ করবো, তখন তারা একটা কোশ্চেনিং মাইন্ড ডেভেলপ করবে, নতুন নতুন কনসেপ্ট করে এক্সপ্লোর করতে হয়, কিভাবে সায়েন্টিফিক্যালি ভাবতে হয়, কিভাবে একটা ইঞ্জিনিয়ার, একটা সায়েন্টিস্ট বা একটা স্কলারের মতো ভাবতে হয়, সেই ধরনের ভাবনা, সেই ধরনের স্টাইল কিন্তু সে নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারবে। এন্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেন ডেভেলপিং one-on-one connections with distinguished faculty in their field. See, this is very important. আমি যখন আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হিসেবে রিসার্চ করছি, তখন কিন্তু আমি একটা পার্টিকুলার ফিল্ডে আমি জানতে পারছি যে আমার ফিল্ডে 10 জন প্রফেসর, পৃথিবীর 10 জন বিখ্যাত প্রফেসর কে আছেন, তারা কিভাবে কাজ করছেন। সো আই উইল বিল্ড আপ এ রিলেশন, আই উইল বিল্ড আপ এ কানেকশন উইথ দেম, এন্ড তার পরবর্তীকালে তাদের রিসার্চ একটা কি বলবো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি নয়, রিসার্চ অল দ্য টাইম কোলাবোরেটিভলি হয়ে থাকে, জয়েন্টলি হয়ে থাকে, কানেক্টেডলি হয়ে থাকে। সো এই স্টুডেন্ট রিসার্চের মধ্যে দিয়ে আমরা শিখবো
যে কিভাবে ডিস্ট্রিবিউট ফ্যাকাল্টি ইন মাই ফিল্ড, ইন মাই এরিয়া, কারা কারা রয়েছেন এবং তাদের সঙ্গে কাজগুলো কি, তারা কিভাবে কাজ করছে এবং তাদের সাথে কিভাবে কানেকশন বিল্ড আপ করা যায়, বা তাদের সাথে কিভাবে আমি গিয়ে কাজ করতে পারবো জয়েন্টলি, সেই স্কোপ বা সেই পসিবিলিটিস গুলো কিন্তু খুলে যায় এই পার্টিকুলার রিসার্চের মধ্যে। দেন বিল্ডিং কমিউনিটি পিয়ার্স, বিল্ডিং কমিউনিটি উইথ পিয়ার্স, ফ্যাকাল্টি অর্গানাইজেশন অন অ্যান্ড অফ ক্যাম্পাস। সো যে রিসার্চ কমিউনিটি রয়েছে বা ফ্যাকাল্টি কমিউনিটি রয়েছে বা বিভিন্ন অর্গানাইজেশনের যে কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটি সম্পর্কে আমরা জানবো, অ্যাসোসিয়েশন সম্পর্কে আমরা জানবো একটা পার্টিকুলার, আমরা যদি রিসার্চ এঙ্গেজ হয়। ওকে, and it continue like understanding the research process, understanding research process সম্পর্কে জানতে সাহায্য করে রিসার্চ স্টুডেন্টদেরকে। দেন আন্ডারস্ট্যান্ডিং হাউ সায়েন্টিস্ট ওয়ার্ক অন এ প্রবলেম, একটা প্রবলেমকে নিয়ে সায়েন্টিস্ট কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে সাহায্য করে। লার্নিং ল্যাব টেকনিক্স, একটা ল্যাবে কাজ করতে যাব, ফর এক্সাম্পল একটা নার্সিং স্টুডেন্ট, সে শুধু থিওরিটিক্যাল বিষয় পড়ে এসেছে কিন্তু সে প্র্যাকটিস করেনি, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব না। বা যে কোনো একটা রিসার্চার, ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের স্টুডেন্ট বা এডুকেশনের স্টুডেন্ট যদি আমি নিই, সে লার্নিং ডিজাইনে কাজ করতে চায়, তাহলে সে লার্নিং ডিজাইন ল্যাবে গিয়ে থেকে কাজ করতে হবে। বা হয়তো সে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলকে নিয়ে কাজ করতে চাইছে, তাহলে সেখানে ডেটা ইন্টারপ্রিটেশন টুলকে নিয়ে কাজ করতে চাইছে, স্ট্যাটিস্টিক্যাল ম্যাটার নিয়ে কাজ করতে চাইছে, তাহলে সেই ল্যাব বা সেই সমস্ত জায়গা থেকে কিভাবে কি টেকনিকে চলে, কোন টেকনিক এখানে ইউজ হচ্ছে বা এমপ্লয় হচ্ছে, সেগুলো সম্পর্কে জানতে সাহায্য করছে রিসার্চ। ওকে, দ্য ডেভেলপিং স্কিল ইন দি ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। সো আমরা রেজাল্ট ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে যে স্কিল কম্পিটেন্সি দরকার সেটা আমরা গেইন করতে পারি এজ এ স্টুডেন্ট বাই এঙ্গেজিং আওয়ারসেলফ ইন রিসার্চ। দেন অ্যাবিলিটি টু অ্যানালাইজ ডেটা, আমরা কোন ডেটাকে কোয়ালিটেটিভলি, কোন ডেটাকে কোয়ান্টিটেটিভলি, এবং দেখা যাচ্ছে যে আজকে বিভিন্ন কান্ট্রিতে স্টুডেন্টরা রিসার্চ করে খুব ভালো ভালো জায়গায় পাবলিশ করছে। সো এবং দেখা যাচ্ছে যে হয়তো ম্যাটার খুব বেশি নয়, কিন্তু ছোট্ট একটা ম্যাটার ভেরি সিস্টেমেটিক, ভেরি সায়েন্টিফিক and presented in a fantastic manner, and that attracts the publisher or the editor or the reviewer or the scholars, and that kind of work gets accepted and got published, right? এবং এগুলো পরবর্তীতে তাদেরকে ক্যারিয়ারে হেল্প করে। সো অ্যানালাইজিং ডেটা ইজ, লার্নিং দ্য স্কিল অফ অ্যানালাইজিং ডেটা ইজ ইম্পর্টেন্ট। দেন দ্য অ্যাবিলিটি টু ইন্টিগ্রেট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, থিওরি আর প্র্যাকটিসকে কিভাবে ইন্টিগ্রেট করবো সেটাও কিন্তু আমরা এই রিসার্চ এঙ্গেজ হওয়ার মধ্যে দিয়ে জানতে পারি। দেন হ্যাভিং টলারেন্স ফর অবস্টাকলস অ্যান্ড সেলফ কনফিডেন্স। সাপোজ আমরা হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে একটা পিএইচডি কমপ্লিট করা ক্যান্ডিডেট এন্ড একটা নন পিএইচডি ক্যান্ডিডেট, মানে যার পিএইচডি কমপ্লিট করা নেই, এই ধর আমি জাস্ট বলছি না যে সবাই মানে এই এক্সাম্পলের মধ্যে আসবে বা এই ন্যারেশনটার মধ্যে ফিট হবে, হতে পারে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের মধ্যে অনেক পেশেন্স আছে। সো মানে রিসার্চ এঙ্গেজ হওয়া, রিসার্চ অনেস্টি দরকার, রিসার্চে কমিটমেন্ট দরকার, সিনসিয়ারিটি দরকার, রিসার্চে হার্ডওয়ার্ক দরকার, রিসার্চে কম্প্যাশন দরকার, রিসার্চে টলারেট করার ক্ষমতা দরকার, এবং বিভিন্ন ডিফিকাল্টিস বারবার ফেইলিয়ার হতে থাকবো এবং সেই ফেইলিয়ার হওয়ার পরে সেখান থেকে আবার উঠে দাঁড়ানো, আবার এই কম্পিটেন্সি, রেজিলিয়েন্সি দরকার। সো এগুলো কিন্তু সেই রিসার্চের মধ্যে দিয়ে ডেভেলপ হতে পারে একটা স্টুডেন্টের মধ্যে দিয়ে, এবং সেটা পরবর্তীকালে একজন স্টুডেন্টসকে খুব ভালো ব্যুরোক্র্যাট, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর, খুব ভালো স্কলার বা একটা সায়েন্টিস্ট হতে হেল্প করবে। লার্নিং টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, সো আমরা কাজ করতে করতে শিখে যাই কিছু একটা স্কিল। ফর এক্সাম্পল, আমরা ডক্টরাল ওয়ার্কের পরে যখন পোস্ট ডক কাজ করতে যাই বা যখন ডিলিট করতে যাই, মানে ডক্টর অফ লিটারেচার করতে যাই, তখন ম্যাক্সিমাম টাইম কোনো সুপারভাইজার থাকে না বা গাইড থাকে না। সো উই ডু ইন্ডিপেন্ডেন্টলি দ্য ওয়ার্ক। সো এটা কি করে রিসার্চ কি করে, আমরা প্রথমে তো কারো আন্ডার সুপারভিশনে আন্ডার, কারো গাইডেন্স আন্ডারে বা কারো সুপারভাইজ বা কোনো গাইড আন্ডার কাজ করে থাকি, তার কাছ থেকে শিখে থাকি, তার কোলাবোরেটিভলি জয়েন্টলি কাজ করে শিখি আমরা, এবং দেন উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। ওকে, সেটা আমাদেরকে করতে হেল্প করে আর কি। দেন আন্ডারস্ট্যান্ডিং হাউ নলেজ ইজ কনস্ট্রাক্টেড, নলেজ কি করে কনস্ট্রাক্টেড হয়, রাইট? নলেজ কি করে লেড হয়, নলেজ কিভাবে ব্যাস্ট হতে কনস্ট্রাক্টেড হচ্ছে না, কিভাবে নলেজের ভ্যালিডিটি কিভাবে এস্টাবলিশ করতে হয়, এই প্রসেসটা সম্পর্কে জানতে সাহায্য করে। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাসারশনস রিকোয়ার্স সাপোর্টিং এভিডেন্স, আমরা কোন একটা স্টেটমেন্ট যখন করছি তাকে কিভাবে সাপোর্টিভ এভিডেন্স দ্বারা মানে প্রেজেন্ট করবো, সেটা সেই স্কিল কম্পিটেন্সিস গুলো আমাদের মধ্যে দরকার। সো ডিবেট স্কিল, আর্গুমেন্টেশন স্কিল, এগুলো আমাদের মধ্যে তৈরি হয়। দেন ক্লারিফিকেশন অফ এ কেরিয়ার প্যাথ, আমরা কোন কেরিয়ার নেব, কোন কেরিয়ার নেব না, কোথায় কোনটা আমার জন্য সুইটেবল, কোনটা আমার জন্য সুইটেবল নয়, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, রাইট? ওকে, সো নাও আই হোপ বোঝা যাচ্ছে। এম আই ফার্স্ট? আমার কথা বোঝা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। Yes sir, yes sir. ওকে, একদম স্যার। সো ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন, মানে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে বা কোথাও যদি মনে হয় স্যার এই বিষয়টা একটু অন্য, মানে আপনি একটু আলাদা, একটু ভালো করে বুঝিয়ে দিন, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। ওকে, আই উইল বি হ্যাপি এনাফ, রাইট? ওয়েল, সো হাউ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান প্রমোট আ সাউন্ড রিসার্চ কালচার। সো হায়ার এডুকেশন ইনস্টিটিউশন কিভাবে একটা সাউন্ড রিসার্চ কালচার প্রমোট করতে পারে,
সেটা সম্পর্কে একটু জানা যাক, কি 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 টেকনিক আমরা অ্যাডপ্ট করতে পারি। সো অ্যাকচুয়ালি আমি এই প্রেজেন্টেশন তৈরি করার আগে আমি কাজ করেছি যে বিভিন্ন ইনস্টিটিউশনে অফ আদার কান্ট্রি তারা কিভাবে স্টুডেন্ট রিসার্চকে প্রমোট করছে, কি কি কালচার বা স্ট্র্যাটেজি বা টেকনিক তারা ডেভেলপ করেছে এবং তারা এমপ্লয় করছে এবং কিভাবে এই কালচারটাকে সাউন্ড করেছে আর কি। তো আই এম জাস্ট শেয়ারিং দ্যাট কাইন্ড অফ থটস with you. Okay, so offer research opportunities. So Institute of Higher Education can offer research opportunities to students by creating research programs, offering research courses, providing funding for the research project. These opportunities can help students gain hands-on experience and develop valuable research skills. So আমরা প্রথমে কি করতে পারি, আমরা একটা ফান্ড প্রোভাইড করতে পারি, আমরা রিসার্চ কোর্স অফার করতে পারি, ছোট ছোট 10 days 15 days সার্টিফিকেট ডিপ্লোমা এন্ড অল দিস থিংস কোর্স অফার করতে পারি। অ্যাড অন কোর্সেস, এখন ন্যাক অ্যাড অন কোর্সের উপরে প্রায়োরিটি দিচ্ছে যে আপনাদের কি ভ্যালু এডেড কোর্সেস আছে, কি অ্যাড অন কোর্সেস আছে, কি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সেস আছে কিনা আপনাদের কলেজ বা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে। তো আমরা এই কোর্সগুলো ডেভেলপ করতে পারি একটা পার্টিকুলার ফিল্ডে। ফর এক্সাম্পল আই এম এ ফ্যাকাল্টি, I have my area of work is disability inclusive education and technology, right? So আমি এই পার্টিকুলার এরিয়াতে ছোট ছোট যদি কোর্স তৈরি করি এবং রিসার্চ কে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, বা ডিসেবিলিটি ফিল্ডের রিসার্চ মেথোডলজি কিভাবে কাজ করে, তারপরে একটা ছোট্ট রিসার্চ কোর্স বা রিসার্চ কোর্স যদি আমি ডেভেলপ করি এবং সেটা অফার করি, তাহলে হতে পারে যে কিছু সংখ্যক স্টুডেন্ট সেই সম্পর্কে জানবেন, রাইট? তো সেটা করা যেতে পারে। Then encourage faculty mentorship. So faculty mentorship is very critical, very important for student research success. Faculty can engage করতে হবে রিসার্চে, faculty must be engaged in research. Okay, Institute of Higher Education can encourage faculty to serve research mentors for students, offering guidance and support as they conduct their research. So যে ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশনের যে ফ্যাকাল্টিরা রয়েছে যারা তারা গাইড করবে স্কলার স্টুডেন্টসদেরকে, এবং তারা চাইলে স্টুডেন্টসকে এঙ্গেজ করবে বিভিন্ন প্রজেক্টে, তাদের নিজস্ব প্রজেক্টে বা গ্রুপ প্রজেক্টে বা ইন্ডিভিজুয়াল প্রজেক্টে বা ইনস্টিটিউশনাল প্রজেক্টে এঙ্গেজ করবে, এবং তারা চেষ্টা করবে তাদের যে কোর্স অফ স্টাডি সেটাকে কিভাবে ইনোভেটিভলি ডিজাইন করে তার মধ্যে রিসার্চ এর সাবজেক্ট ইনক্লুড করা যেতে পারে। সো দ্যাট হ্যাজ টু বি টেকেন আন্ডার কেয়ার। ওকে, দ্যাট হ্যাজ টু বি টেকেন আন্ডার ভেরি কেয়ার বাই দ্য ফ্যাকাল্টি। Then provide access to resources. So Institute of Higher Education can provide access to resources, such as libraries, laboratories, research equipment. Equipment is important. Having access to resources is important. Having access to internet, advanced technology, laptop, computer is important. Library important. Laboratory is important. So institute কে ভাবতে হবে যে আমি ইনভেস্টমেন্ট করব কোথায়, কোন জায়গাতে, এবং কি করলে কি আমি স্টুডেন্টসকে এবং ফ্যাকাল্টিকে আরো বেশি রিসার্চে এঙ্গেজ করতে পারি, কারণ এই রিসার্চের মধ্যে দিয়েই সামগ্রিক সিস্টেমটার উন্নয়ন সম্ভব, রাইট? এবং রিসার্চ একটা এক্সিলেন্সিতে পৌঁছাতে, একটা এক্সিলেন্স লেভেলে নিয়ে যেতে পারে একটা ইনস্টিটিউটকে। ওকে, so they can also provide training and support for research methods and techniques. So Institute of Higher Education sometimes can arrange programs, or sometimes can, যেমন এই প্রোগ্রামগুলো চলছে এখানে হতে পারে যে রিসার্চ প্রোগ্রাম, ফর এক্সাম্পল মান্থলি ওয়ান্স or মান্থলি টুয়াইস, দুটো করে লেকচার অন রিসার্চ, রাইট? হতে পারে, বা কিছু ছোট ছোট প্রোগ্রাম স্টুডেন্টের দ্বারা বা স্টুডেন্ট কি করলো না করলো সেগুলোর দ্বারা। ওকে, এটা হতে পারে। দেন দে ক্যান অলসো, সেটাই বলছিলাম আর কি যে প্রোগ্রাম করা দরকার। Then encourage undergraduate research. So Institute of Higher Education can offer opportunities for undergraduates to participate in research projects such as research assistantship and internship. আবার NEP 2020 কথা বলে যায়, বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন রিসেন্টলি ভাবছে under the former leadership of former Vice Chancellor of Jawaharlal Nehru University, Jagadish, if I'm not wrong. So I forgot exactly his name. So উনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আগে ছিলেন, সো এখন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন চেয়ারপারসন। সো তিনি এখন ভাবছেন যে ইন্টার্নশিপের নেচার কি হবে, তার কন্টেন্ট কি হবে, এবং স্টুডেন্টের যে ইন্টার্নশিপ বা রিসার্চ ইন্টার্নশিপ অ্যাসিস্ট্যান্টশিপ কেমন হবে। সো সেইগুলো সম্পর্কে কিন্তু একটা নতুন কোর্স বা স্ট্র্যাটেজি বা ফ্রেমওয়ার্ক ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করছে, যেটা ভেরি সুন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনের কাছে আসতে চলেছে, এবং যেখানে কিন্তু রিসার্চ সম্পর্কে কথা বলা হবে। ওকে, দেন সাপোর্টিং গ্র্যাজুয়েট রিসার্চ. So graduate research are often the primary drivers of research in universities. To promote research culture, universities can provide resources and support for graduate students, such as research funding, mentoring, and professional development opportunities. So supporting graduate research. So graduate যারা রয়েছে তারা যে রিসার্চ করছে তাদেরকে ইনস্টিটিউট তরফ থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, সাপোর্ট করা যায়, সেটা গাইড অ্যালোকেশন করা থেকে শুরু করা হতে পারে, বা কোনো ছোট্ট একটা ফান্ড দেওয়া থেকে শুরু হতে পারে, বা তাদেরকে এক্সটার্নাল ফ্যাকাল্টি এক্সপোজার দেওয়া, এক্সটার্নাল ইন্ডাস্ট্রি এক্সপোজার দেওয়া, ফিল্ড ভিজিটের এক্সপোজার দেওয়া,
বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে তাদেরকে ইন্টার্নশিপে পাঠানো বা জয়েন্টলি কাজে তাদেরকে এঙ্গেজ করে দেওয়া। সো এই ধরনের একটা সাপোর্টিং সিস্টেম, গ্রাজুয়েট রিসার্চ সাপোর্টিং গ্রাজুয়েট রিসার্চ সিস্টেম ইনস্টিটিউটকে তৈরি করতে হবে। দেন রেকগনাইজ রিসার্চ, স্টুডেন্ট রিসার্চ। সো শুধুমাত্র রিসার্চকে সাপোর্ট করছি, ফান্ড করছি তাই নয়। Institute of Higher Education can recognize and celebrate research, student research through awards, publication, and presentation. See, this is very important. We must, আমরা সবসময় আমরা কি করবো, আমরা স্টুডেন্টকে এনকারেজ করবো টু রিসার্চ। তো ছোট ছোট রিসার্চ যারা করছে সেই রিসার্চ গুলোকে অ্যাজ এ ফ্যাকাল্টি আমরা গাইড করতে পারি একটা সিস্টেমেটিক ফর্ম দেওয়ার জন্য, সেটাকে সিস্টেমেটিক ফর্মে নিয়ে আসা, প্রেজেন্টেশনে সাহায্য করা, পাবলিকেশন করে দেওয়া, পাবলিকেশনে সাহায্য করা, এবং সেটাকে যদি সেটাকে মানে ধরো হয়তো আমার ডিপার্টমেন্টে সব থেকে ভালো রিসার্চ যে করবে তাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাকে সার্টিফিকেশন দেওয়া হবে। সো দ্যাট সর্ট অফ কালচার হ্যাজ টু বি দেয়ার। এটা স্টুডেন্টসকে মোটিভেট করবে, এনকারেজ করবে। এবং এই ডকুমেন্টেশন গুলো, এই রেকর্ড গুলো, মানে এই রেকর্ড গুলো কি হবে, এই রেকর্ড গুলো হবে হচ্ছে তাদের একটা ডকুমেন্ট, একটা তাদের যে একটা পার্টিকুলার স্কিল আছে সেই স্কিলের supportive document, and that they can add in their CV, and that may later on help them to get some sort of employment, or that may help them to get a better opportunity in some good institute as a scholars, or as a research assistant, or a scientist, or as a postdoctoral fellow, and other things, or help in getting other position as well. Okay, then this recognition can আমি যেটা বললাম মোটিভেট করবে স্টুডেন্টদেরকে। ওকে, then foster collaboration is very important. আমরা যদি আজকে দেখে নিই যে আমাদের প্রায় 500 অ্যারাউন্ড কলেজ আছে আমাদের বেঙ্গলে, গভর্নমেন্ট এডেড and including government and government aided, 550 something like that, and we have 43 universities including IIT, NIT, and ISAR, Deep University, State University, Private University, Central University. But কোলাবোরেশন দিক থেকে দেখা যাবে খুব কম। কটা কলেজে মানে খুব সাউন্ড কোলাবোরেশন আছে উইথ ইন্ডাস্ট্রি, উইথ এক্সেলেন্ট institute, world class institute, বা উইদিন দ্য স্টেট বেস্ট ইনস্টিটিউশনের সাথে কতগুলো কোলাবোরেশন আছে, কতগুলো কলেজের এই ফ্যাসিলিটিস আছে যে সেখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস বা গ্রাজুয়েট স্টুডেন্টস বা ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম বা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের কতগুলো প্রভিশন আছে, সেগুলো নেই। So that culture has to be established, that culture has to be promoted. Then only the student will be engaged, the student can be engaged in research, and faculty can be engaged in research, and faculty can excel in showing their qualities of carrying out research. Okay, and আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যত বেশি সংখ্যক বিভিন্ন ইনস্টিটিউশনের কোলাবোরেশন গড়ে তুলবো তত বেশি ইন্টারডিসিপ্লিনারি এবং মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ কালচার গড়ে উঠবে। নাও এই ইন্টারডিসিপ্লিনারি এবং মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ কালচারকে তৈরি করতে হবে, এটা কিন্তু এনএপির অন্যতম অবজেক্টিভ। ওকে, সো support dissemination of research. So Institute of Higher Education can support the dissemination of the student research through conference, publication, and presentation. So স্টুডেন্ট যে রিসার্চ করছে, আজকে একটা স্টুডেন্ট আমার কলেজে হয়তো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে বা বিএড আছে বা পিএইচডি প্রোগ্রাম আছে, তারা যে রিসার্চ গুলো করছে, আন্ডার গ্রাজুয়েটের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, তো তারা যে রিসার্চ করছে এবং গাইডেড হচ্ছে মানে একটা এক্সেলেন্ট মানে গুড ফ্যাকাল্টির দ্বারা, ইনস্টিটিউট কি কোন ইনিশিয়েটিভ নিচ্ছে সেই ছোট ছোট রিসার্চকে, ছোট ছোট ফাইন্ডিংসকে, ছোট ছোট নলেজকে পাবলিশ করার ক্ষেত্রে, কনফারেন্সে প্রেজেন্ট করার ক্ষেত্রে, প্রেজেন্টেশন করার ক্ষেত্রে, তো সেই একটা কালচার তৈরি করতে হবে বা ইনস্টিটিউটকে ইনিশিয়েটিভ নিতে হবে। ছোট্ট জার্নালে ফর্মে হতে পারে, বা বুকসের ফর্মে হতে পারে, পিরিয়ডিক্যালে ফর্মে হতে পারে, নিউজ লেটারের ফর্মে হতে পারে, যে এই লাস্ট ইয়ারে এই ডিপার্টমেন্টে কি কি রিসার্চ এন্ড ইনোভেশন হয়েছে, কি সেখানে কনফারেন্স ফ্যাকাল্টি শুড ইনফর্ম দ্য স্টুডেন্টস যে এই পার্টিকুলার টপিকের উপরে কোথায় কোন প্রোগ্রাম হচ্ছে, কোথায় গিয়ে কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপে তারা তাদের নলেজকে ডেলিভারেট করতে পারে, তাদের নলেজ শেয়ার করতে পারে, এবং সেখান থেকে ক্রিটিক্যাল ইনপুটস নিয়ে তারা আসতে পারে এবং তারপরে ওয়ার্কআউট করার মধ্যে দিয়ে তার যে কাজ, সেই কাজের কোয়ালিটি ফার্দার বেটার করতে পারে আর কি। তো সেই সম্পর্কে কিন্তু ফ্যাকাল্টিকে এনকারেজ করতে হবে। ওকে, সো অ্যান্ড রিসার্চ এবং ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনকে একটা মেজর রোল প্লে করতে হবে। দেন অর্গানাইজিং রিসার্চ ইভেন্ট। সো Institute of Higher Education can organize research events as a seminar, workshop, conferences. I have seen very less institute in Bengal specifically, or in India, or specifically in Bengal, to take up this initiative. যে research related program খুব কম এবং authentic, original, advanced knowledge in the field of research সেগুলো নিয়ে যে প্রোগ্রাম, সেটা কিন্তু খুব কমই আমরা দেখি আর কি। ওকে, তো সেই প্রোগ্রামগুলো কন্ডাক্ট করতে হবে টু ব্রিং স্টুডেন্টস টুগেদার and promote the sharing of research findings and ideas, and these events can also provide networking opportunities and foster collaboration among the students and faculty. Okay, এটা খুব দরকার।
ওকে, সো এই পর্যন্ত ছিল হচ্ছে বিষয়। সো আমি একটুখানি জাস্ট আমার থট বলে দিই যে আমার একটা আমার আরেকটা প্রেজেন্টেশন আউটলাইন বলেছিলাম যে কেরিয়ার অ্যাজ এ রিসার্চার। সো অনেকে হয়তো এখানে ইজি স্টুডেন্ট আছে, বা কেউ হয়তো পিজি কমপ্লিট করে এসছে, বা কেউ পিজি কমপ্লিট করার পাশাপাশি শুনলাম একটু আগে যে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির থেকে একজন আছেন, বা এরকম হয়তো অনেক স্টুডেন্ট আছে। আমারও কিছু স্টুডেন্ট এখানে যারা মানে চেনা জানা স্টুডেন্ট যুক্ত আছে, যারা হয়তো পোস্ট গ্রাজুয়েশন করে বিএড কমপ্লিট করে, বা কেউ এমএড করছে। সো হোয়াট আফটার দ্যাট, এর পরে কি হতে পারে? অনেকের মাথায় প্রশ্ন আসে যে হোয়াট আফটার ইউজি পিজি আর বিএড দেন এমএড, কি প্রশ্ন, কি করা যেতে পারে? সো ইউ সি ইউ হ্যাভ অপশনস লাইক, যদি আমাদের কাছে এরকম অপশনস আছে, আমরা এই কাজগুলোতে যেতে পারতাম, এই সেক্টরগুলোতে যেতে পারতাম। ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস এক্সামস, আর সিভিল সার্ভিস লাইনে যেতে পারি, বা ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন, বা পাবলিক সার্ভিস কমিশন, বা সাবস্টেশন কমিশন, বা বলতে পারি মানে যেটা অন্য সেক্টর স্কুলিং বা টিচিং ছাড়া, রেল, ব্যাংক, পোস্ট অফিস আর অ্যালাইক এরিয়াতে যেতে পারে। কোর্স সেখানে যেতেই পারতো। স্কুল সার্ভিস যদি বলি এসএসসি, মাদার সার্ভিস কমিশন, সিটেট, যেগুলো এক্সাম ক্লিয়ার করতে হয়, এবং কলেজ সার্ভিস, ইউনিভার্সিটি সার্ভিস রয়েছে আমাদের সামনে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, সেখানে পিএইচডি, পোস্ট ডক, ডিলিট আর ডিএসসি থাকতে পারে। নাও কেন আমি বলবো অ্যাজ এ ফ্যাকাল্টি যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার্স করতে চাও, মাস্টার্স করার পর বিএড এমএড বা এরকম করে হায়ার এডুকেশন আসতে চাও, হায়ার এডুকেশন টিচিং প্রফেশনটাকে নিজের কেরিয়ার হিসেবে নিতে চাও, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে রিসার্চটাকেও একটা কেরিয়ার হিসেবে নেওয়া যেতে পারে, এবং ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং এর জন্য একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, অনেক বড় একটা জায়গা ওয়েট করছে, যেখানে আমরা এমপ্লয়মেন্ট খুঁজে পেতে পারি। সো চুজ রিসার্চ, আই উড রিকোয়েস্ট ইউ, আই উড সাজেস্ট ইউ টু চুজ রিসার্চ টু মেক এ ব্রাইট কেরিয়ার। ওকে, নাও কি করা যেতে পারে? যারা মাস্টার্স বা কমপ্লিট করেছে তারা কোর্স হায়ার এডুকেশনে যদি আসতে চাও অ্যাজ এ ফ্যাকাল্টি, অ্যাজ এ রিসার্চার, তাহলে কিন্তু সেখানে নেট সেট ক্লিয়ার করতে হবে। দেন পিএইচডি, ক্যান গো ফর পিএইচডি, ক্যান গো ফর পোস্ট ডক্টরাল ওয়ার্ক আফটার পিএইচডি। দেন জব সেক্টর যদি কেউ আসতে চায়, তাহলে অফকোর্স আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা ক্যান ওয়ার্ক অ্যাজ এ লেকচারার, নেট সেট ক্লিয়ার করার পরে লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতে পারি। সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট হতে পারে, প্রাইভেট ইনস্টিটিউশন হতে পারে। ওকে, বা আমরা কাজ করতে পারি বিভিন্ন ন্যাশনাল ইনস্টিটিউটে বা স্ট্যান্ড অ্যালোন এডুকেশন ইনস্টিটিউশনে, হ্যাঁ, অটোনমাস রিসার্চ ইনস্টিটিউশনে ফান্ডেড বাই ভেরিয়াস এজেন্সিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাইক ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। আমরা হয়তো অনেকেই জানি না যে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ এর আন্ডারে 27 অটোনমাস ন্যাশনাল লেভেল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। তো সেখানে পিএইচডি, পোস্ট ডক, এমফিল, এখন হয়তো এমফিল উঠে গেল। সো পিএইচডি, পোস্ট ডক, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ওয়ার্ক, এগুলো সবই থাকে। অ্যাজ এ ফ্যাকাল্টি সেখানে কাজ করা যায়। দেন ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিসার্চ, দেন ডিফারেন্ট মিনিস্ট্রি দ্বারা ফান্ড করা কিছু ইনস্টিটিউট, সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন হতে পারে। ফর এক্সাম্পল মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা ফান্ড করা অটোনমাস ইনস্টিটিউট হচ্ছে নিপা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। দেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট, তার দ্বারা ফান্ডেড করা ইনস্টিটিউট রয়েছে, যেমন নোয়াখানা ন্যাশনাল ইনস্টিটিউট রয়েছে দ্যাট ডিসবার্সিং services in the field of disability, like National Institute for Empowerment of Persons with Intellectual Disability in Secunderabad, National Institute for Empowerment of Persons with Multiple Disabilities in Chennai, National Institute for Empowerment of Persons with Hearing Impairment, that is in Mumbai, the National Institute for Empowerment of Persons with Learning Disabilities, locomotor disabilities in Kolkata, the National Institute for Empowerment of Persons with visual impairment in Dehradun. So like that, there are 9 national institutes. And under that 9 national institute all over India, there are 22 regional composite regional centers, যেগুলো তার এক্সটেন্ডেড ফর্ম হিসাবে কাজ করছে এবং কমপ্লিটলি ফান্ডেড বাই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট। সেই সমস্ত জায়গাতে আমরা যেতে পারি, আমরা কাজ করার জন্য, কোর্স করার জন্য, পড়াশোনার জন্য, বা আমরা যে ফ্যাকাল্টি কাজ করার জন্য বা রিসার্চের জন্য। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দ্বারা কিছু রয়েছে, যেমন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দ্বারা ফান্ডেড হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এরকম অনেক ইনস্টিটিউট রয়েছে, রাইট? সো এরকম রয়েছে। দেন ডিপার্টমেন্ট, বিভিন্ন গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, যেমন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। সো তাদের দ্বারা বিভিন্ন ফান্ডেড ইনস্টিটিউট রয়েছে যেখানে আমরা কাজ করতে পারি বা কাজ করতে যেতে পারি। ওকে, দেন প্রজেক্ট ফেলো হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি? আমরা রিসার্চ করে হয়তো ফ্যাকাল্টি পজিশন পেলাম না, তাহলে আমরা কি করতে পারি? আমরা সাপোজ কেউ পিএইচডি করলো, তারপরে সে পোস্ট ডক পেলো না, তাহলে সে কি করে কাজ করতে পারে? সে অফকোর্স প্রজেক্ট ফেলো হিসেবে কাজ করতে পারে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারে, প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করতে পারে। দেন
সায়েন্টিস্ট অ্যাট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে বা কাজ করতে পারে, সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারে, দেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন ডিপার্টমেন্ট আন্ডার মিনিস্ট্রিতে কাজ করতে পারে, বা অটোনমাস ইনস্টিটিউশনে কাজ করতেই পারে। ওকে, নাও স্কোপ অফ ওয়ার্কিং, আমরা আরো কোথায় কাজ করতে পারি দেখা যাক। ইন জেনারেল সেক্টর যদি বলি বা টেকনিক্যাল সেক্টরে যদি বলি, তাহলে কলেজ অ্যান্ড স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন রয়েছে, ইউনিভার্সিটিস রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আইআইটিস রয়েছে। এখন রিসেন্টলি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আইআইটিস গুলোতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রায় হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট বা সেন্টার তৈরি হচ্ছে। অ্যান্ড আইআইটি হ্যাজ অলসো বিন চুজেন টু ক্রিয়েট স্কুল অফ এডুকেশন which will be offering integrated B.Ed and M.Ed program, or BSc B.Ed or BSc M.Ed, BSc B.Ed or integrated B.Ed M.Ed program অফার করার জন্য যারা সেন্টার খুলবে আর কি, সেটা অলরেডি শুরু হয়ে গেছে আইআইটি খড়গপুরে। সো তারপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে, দেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি রয়েছে, দেন আইআইএসসি ব্যাঙ্গালোর রয়েছে, ব্যাঙ্গালোর আন্ডারে নিয়াস রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স নিয়াস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ রয়েছে, আইজার রয়েছে আমার ইন্ডিয়াতে অনেকগুলো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। ইন্ডাস্ট্রি রয়েছে, কোম্পানি রয়েছে, রাইট? ইন্ডাস্ট্রি যদি বলি আমি, ফর এক্সাম্পল টাটার এজ ক্লাস বা বাইজু বা এই ধরনের যে এডুকেশনাল ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে। দেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন রয়েছে, টিচার ট্রেনিং ইনস্টিটিউশন, দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন রয়েছে, দেন এনসিআরটি রয়েছে, এনসিআরটির আন্ডারে আবার এনসিআরটির আন্ডারে আবার 6টি তার এক্সটেন্ডেড ইউনিট রয়েছে, আরাই ভোপাল, আরাই আজমির, দেন মাইসুর, দেন নর্থ শিলং, রাইট? দেন মধ্যপ্রদেশ, ভোপাল বলতে বললাম, সো সেরকম রয়েছে। দেন আমরা কি করতে পারি, আমরা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবেও কাজ করতে পারি। ইট ইজ নট দ্যাট অল দ্য টাইম উই নিড টু ওয়ার্ক আন্ডার এনি agency or any sector or any department. As an independent researcher also you can work, you can take up individual project and you can work, and that there are numbers of company, numbers of people or industry who are going to fund the research project, right? As a part of the corporate social CSR, as a part of their CSR, that is social CSR, corporate social responsibility, সেটা হিসেবে তারা তার সেখানে যে অ্যামাউন্ট তারা দিতে দেয় আর কি ইন্ডিভিজুয়াল রিসার্চের ক্ষেত্রে। ওকে, নাও লেট আস আন্ডারস্ট্যান্ড যে এই ইন্ডাস্ট্রিটা কতটা বড়। ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন, এই যে সেক্টর, আমরা যদি একাডেমিশিয়ান হিসেবে কাজ করতে চাই, রিসার্চার হিসেবে কাজ করতে চাই, তাহলে সেক্টরটা কত বড়। সো দেখে নাও যে অ্যাজ অফ নাও হয়তো আরো বেড়েছে, এটা 2023-তে ইনিশিয়ালি বিগিনিং এর দিকে। সো আমাদের ইন্ডিয়াতে কিন্তু ইউনিভার্সিটি রয়েছে প্রায় ধরো 1113, ইট ইজ নট লেস, রাইট? সো একটা ইউনিভার্সিটিতে যদি 500 জন ফ্যাকাল্টি হয় বা 300 জন ফ্যাকাল্টি হয়, তাহলে ভালো কত ফ্যাকাল্টি হতে পারে। নন টিচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডক্টরাল, পোস্ট ডক্টরাল স্কলার্স থাকে। দেন আইআইটিস রয়েছে 23, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি রয়েছে 25, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি 31, and I would like to say here that ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও এই যে রয়েছে, সেখানেও প্রায় সেন্টার ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্স তৈরি হচ্ছে, যেখানে আমরা সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে যেতে পারি, এবং সেখানে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে, সেখানে রিসার্চের জন্য কোনো ব্যারিয়ার নেই, আমরা যেতেই পারি যে কোনো সেক্টর। দ্য অনলি থিং ইজ দ্যাট উই নিড টু হ্যাভ দ্য স্কিল অ্যান্ড কম্পিটেন্সি, ওকে, অ্যান্ড উই নিড টু হ্যাভ এ ইনোভেটিভ আইডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়া অফ ইম্পর্টেন্স। দেন আমাদের ইন্ডিয়াতে প্রায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ 7টি রয়েছে, আইএসসি 1টি রয়েছে ব্যাঙ্গালোরে, স্ট্যান্ড-অ্যালোন ইনস্টিটিউশন রয়েছে প্রায় 11,296, then colleges রয়েছে 43,796, so the huge academic institutions. And আরেকটা বিষয় মেনশন করে রাখি যে in terms of number of institute of higher education, India is the third largest in the country. India is the third largest, possibly. Yeah, India is the third largest country in the world. Out of 196 country মধ্যে ইন্ডিয়া সেকেন্ড বা থার্ড পজিশনে আছে আর কি। আমি এক্স্যাক্টলি ভুলে গেছি সেটা সেকেন্ড না থার্ডে আছে এখন রিসেন্টলি, বাট অফকোর্স থার্ডে নিচে আসবে। ওকে, সো দিস দ্য থিং। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড, let us have a look at higher education system of India. আমরা বেঙ্গলের হায়ার এডুকেশন সিস্টেমটাকে বুঝি এবং সেটাকে মাথায় রেখে কিভাবে আমরা পড়াশোনা করতে পারি এবং কেন রিসার্চে যাবো এবং কিভাবে রিসার্চের মধ্যে সেই সেক্টরে আসতে পারি। যে আমরা হায়ার এডুকেশন সেক্টরকে দেখি তাহলে এইভাবে চলে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন রয়েছে আমাদের, তো মিনিস্ট্রি ইনচার্জ, এই হচ্ছে সেখানকার মানে অর্ডার। দেন রয়েছে এডুকেশন ডাইরেক্টরেট, then education of director of technical education and director of state archives. Anyway, so যেটা
এডুকেশন ডাইরেক্টরেট, তার মধ্যেই হচ্ছে আমাদের সেক্টর গুলো আসবে। দেখে নেওয়া যাক যে আমাদের কি কি সেক্টর রয়েছে এবং কিভাবে আমরা কাজ করতে পারি। তো এইখানে জাস্ট একটুখানি দেখা যাক যে একটা ইউনিভার্সিটি সিস্টেমে কিভাবে কাজ করে। ইউনিভার্সিটি সিস্টেমে চ্যান্সেলর, দেন প্রো ভাইস চ্যান্সেলর, দেন সেখান থেকে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, দেন আন্ডার তারপরে থাকে হচ্ছে আপনার ডিন অফ কাউন্সিল। সো রিসার্চ এই সমস্ত পোস্টে যেটা আমাদেরকে হেল্প করবে ইন সাম ওয়ে অর দ্য আদার, রাইট, ইন সাম ওয়ে অর দ্য আদার। কলেজ যদি দেখি, কলেজ আছে, দেন ফ্যাকাল্টি আছে, রাইট। সো দেন কলেজের ইন্সপেক্টর অফ কলেজেস হিসেবে কলেজে আমরা যেতে পারি। মানে এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা একাডেমিশিয়ান হিসেবেই যায়, একাডেমিশিয়ানরাই কিন্তু এখানে যায়। এখানে কিন্তু সায়েন্টিস্ট ইঞ্জিনিয়াররা খুব কমই আসে, অফকোর্স তারা আসে, বাট দে উইল হ্যাভ টু হ্যাভ এ ব্যাকগ্রাউন্ড একাডেমিশিয়ান হিসেবে, জেনারেল একাডেমিশিয়ান ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ওকে, নাও দেখে নিচ্ছি যে কলেজ এডুকেশন সিস্টেমটা কেমন বেঙ্গলে। সেটা হচ্ছে এরকম যে বেসিক্যালি এডুকেশন ডাইরেক্টরেটের ওপরেই হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট দু ধরনের কলেজ আছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ এন্ড গভর্নমেন্ট এডেড কলেজ। গভর্নমেন্ট কলেজের মধ্যে জেনারেল ডিগ্রি কলেজ এন্ড প্রফেশনাল কলেজ। আবার প্রফেশনাল কলেজের মধ্যে রয়েছে যে টিচার্স ট্রেনিং কলেজ, দেন কলেজ ফর আর্টস অ্যান্ড ক্রাফট, ল কলেজ, দেন ইঞ্জিনিয়ারিং কলেজ। টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে রয়েছে বিএড এন্ড এমএড কলেজ বা বিপিএড এমপিএড কলেজ। ওকে, দেন সিমিলারলি গভর্নমেন্ট এডেড কলেজের মধ্যে রয়েছে জেনারেল ডিগ্রি কলেজ এন্ড প্রফেশনাল কলেজ। এন্ড প্রফেশনাল কলেজগুলোর মধ্যে আবার ল কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, টিচার্স ট্রেনিং মধ্যে বিএড এমএড, অ্যাজ আই টোল্ড ইউ, দেন কলেজ মিউজিক কলেজ, দেন বিজনেস ম্যানেজমেন্ট, দেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, হোটেল ম্যানেজমেন্ট, আর্ট, দেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, রাইট। এগুলো আসে। নাম্বারটা দেখে নেওয়া যাক যে অ্যাজ অফ নাও আমাদের এতগুলো কলেজ রয়েছে বেঙ্গলে, যে কতগুলো কলেজ রয়েছে। দেখো, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে 49। সো অ্যারাউন্ড সব মিলে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, দেন গভর্নমেন্ট এডেড জেনারেল ডিগ্রি কলেজ, দেন গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, দেন গভর্নমেন্ট এডেড টিচার্স ট্রেনিং কলেজ, ফিজিক্যাল এডুকেশন কলেজ, গভর্নমেন্ট এডেড ফিজিক্যাল এডুকেশন কলেজ, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সবগুলো মিলে প্রায় ইফ আই এম নট রং গভর্নমেন্টই শুধুমাত্র 500 এ পড়ে যাবে মানে। এবং প্রাইভেট তো আরো রয়েছে, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অ্যাজ অফ নাও ইন্ডিয়া বেঙ্গলে প্রায় 42 ইউনিভার্সিটিস রয়েছে, ইনক্লুডিং আইআইটিস, আইজার, এনআইটিস, যেগুলো ডিমড ইউনিভার্সিটি হিসেবে ট্রিটেড হয়। সো 42 ইউনিভার্সিটিস রয়েছে আমাদের এখানে। ওকে, সো এই সেক্টরটা এটা ভীষণ হিউজ। সো এখানে কাজ করতে গেলে আমি তোমাদেরকে প্রপোজ করব যে রিসার্চ প্যাথটাকে চুজ করো এবং সেটাকে ডেডিকেটেডলি অনেস্টলি করো, এবং আশা করছি ওয়েট করে থাকতে হবে না। অফকোর্স ইউ উইল গেট সাম সর্ট অফ অপরচুনিটি। ওকে, ইউ উইল গেট সাম সর্ট অফ অপরচুনিটি, এবং সেটা একটা একটা প্রেস্টিজিয়াস জায়গা, একটা 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 ভীষণ ভালো কন্ট্রিবিউট করার জায়গা। ওকে, and lastly I'll just would like to mention one line of one of my famous professor, আমি যার দ্বারা খুব ইন্সপায়ার্ড হই, যিনি আমাকে একসময় পড়িয়েছিলেন, কিছু সময় ইন্টারাকশন করার সুযোগ হয়েছিলেন। উনি বলেছিলেন যে if you want to live an exceptional or extraordinary life, you have to give up many of the things that are the part of a normal life. So উনি বলেছিলেন যদি আপনি একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফ বা এক্সেপশনাল লাইফ লিড করতে চান, তাহলে আপনাকে রেডি থাকতে হবে যে একজন অর্ডিনারি মানুষ তার অর্ডিনারি লাইফে যে সমস্ত এনজয়মেন্ট গুলো এনজয় করে, ম্যাটার গুলো এনজয় করে, সেগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। সো অ্যাজ এ তোমরা সকলে স্টুডেন্ট, আমি চাইবো যে if you want to be exceptional, if you want to live the life of exceptional man, or if you want to become extraordinary, or if you want to live the enjoyments of extraordinary life, then তোমাদেরকে কিন্তু কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কন্টিনিউয়াসলি, কমিটেডলি, সিনসিয়ারলি কাজ করতে হবে, লেগে থাকতে হবে। ওকে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু একটা সুন্দর জায়গা ওয়েট করবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব শর্টে করার চেষ্টা করেছি, তাও ইট টুক অ্যারাউন্ড 1 hour and 15 minutes. So remaining 10 to 15 minutes I'll be happy enough to discuss with you যদি কোনো কোশ্চেন্স থাকে বা কোয়ারিজ থাকে বা যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে, প্লিজ। পথিক And করাই অনেকক্ষণ থেকে হ্যান্ড রেজ করছো, কিছু বলবো? শিওর প্লিজ। আমি তাহলে স্লাইডটাকে ক্লোজ করছি সো দ্যাট আই ক্যান সি অ্যান্ড ইন্টারঅ্যাক্ট। ওকে স্যার, শিওর, থ্যাংক ইউ। কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে এই সেশনটা ওপেন সেই সমস্ত প্রশ্নোত্তর পর্বের জন্য। প্লিজ কারোর কোনো জিজ্ঞাসা, প্রশ্ন, কোনো মতামত বিনিময়ের ইচ্ছে থাকলে অবশ্যই এই সেশনটা সেটার জন্যই, প্লিজ ফিল ফ্রি, প্লিজ।
কেউ আছেন কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন নিয়ে? রুচিস্মিতা নায়ক, কোনো জিজ্ঞাসা? ওরা কি কথা বলতে পারবে, মানে অপশন এনেবল করা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যালো স্যার। ইয়েস প্লিজ। প্লিজ। স্যার নমস্কার, আমি তিতলি দাস, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আমি বলতে গিয়ে আপনি যেটা বললেন ইন্ডিপেন্ডেন্স রিসার্চার হিসেবে আমরা কাজ করতে পারি, ওই জায়গাটা আরেকবার বলুন। ফর এক্সাম্পল, আই হ্যাভ ওয়ান ফ্রেন্ড, সে বাই প্রফেশন হচ্ছে ডক্টর। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট থেকে সে ডক্টরি এমবিবিএস ক্লিয়ার করে, দেন তারপরে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে সে একটা পোস্ট ডক করে, দেন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে আবার চলে যায়, সেখানে সে আর একটা পোস্ট ডক করে বিদেশে। দেন সে ফিরে আসে এবং সে একটা এনজিও তৈরি করে, এবং এনজিও তৈরি করে সে সেখানে ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করছে আর কি, বিভিন্ন সোশ্যাল ইস্যুস, বিভিন্ন ডিসেবিলিটি রিলেটেড প্রবলেম গুলোকে নিয়ে প্রজেক্ট ডেভেলপ করে, এবং সেগুলো সে বিভিন্ন ফান্ডিং এজেন্সির কাছে পাঠায় এবং তারা ফান্ড করে। এবং সে নিজে এখন একটা গ্রুপ অফ রিসার্চার তৈরি করেছে আর কি, যার আন্ডারে সে কাজ করছে, বাট হি ইজ ইন্ডিপেন্ডেন্ট, সে কোনো ইনস্টিটিউশন আন্ডারে কাজ করছে না, নিজেই সে রিসার্চ করছে আর কি। সো উই ক্যান ডু ইট, উই ক্যান ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক অ্যান্ড উই ক্যান ডু sort of researches. আর একটা এক্সাম্পল বলে দিতে পারি, ফর এক্সাম্পল আমি হয়তো লার্নিং ডিজাইনে রিসার্চ করে লার্নিং ডিজাইন সম্পর্কে শিখলাম, then I can create learning content. I can create learning design content. I can create courses, এবং সেটা ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে রেজিস্টার করার মধ্যে দিয়ে সেটাকে কিন্তু মনিটাইজ করা যেতে পারে, রাইট? সো সেটাও একটা পার্ট অফ রিসার্চ, সেটা করা যেতে পারে। So fund is not a matter. Fund will come if there is a quality of your work. Okay, if there is a quality. স্যার আমি এই প্রসঙ্গে একটু সংযোজন করতে চাইছি। আমি এই প্রসঙ্গে আমার খুব স্থানীয় ভিত্তিতে একটি বিষয়কে তুলে ধরতে চাইছি। আমাদের পুরুলিয়া জেলার অত্যন্ত বিখ্যাত এবং নামকরা বিষয় হচ্ছে ঝুমুর। আশা করি অনেকেই শুনে থাকবেন। ঝুমুর নাচ এবং গান দুটোই হয়। এই ঝুমুরের সাথে বাংলার যে চর্যাপদ, এই চর্যাপদের যোগসূত্র নিয়ে সম্মানীয় কিরিটি মাহাতো, যিনি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে কাজ করে আসছেন এবং নিরন্তর অধ্যয়ন করছেন। ওনার বয়স প্রায় কম করে 50 ঊর্ধ্বই হবেন, 50-এর বেশি। আরো একজন মানুষের কথা আমি তুলে ধরতে চাইছি, চন্দ্রা মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষিকা, যিনি গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে, নিজে ওই বয়সে ঘুরে ঘুরে নারীদের শ্রমের গান, মানে নারীরা শ্রম ভিত্তিক যে গানগুলো করে থাকে বিভিন্ন সময়ে, সেটা মানে চাষ করার সময় হোক, কাপড় কাচার সময় হোক, বাসন মাজার সময় হোক, এই রকম 5000 গান কালেকশন করেছেন এবং সেটা বই আকারে, সিডি আকারে সেটাকে পাবলিশও করেছেন। এগুলোই ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, মানে উনি কোনো মানে ইনস্টিটিউটের সাথে ইনভলভ না থাকে। এক্স্যাক্টলি। আমি আরেকটা एग्जांपल দিতে, এই যে আই নো সেভারাল অনেক রাইটার আমি জানি যারা সো কল্ড প্রাতিষ্ঠানিক কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত নন, নিজেরাই খুব ভালো স্কলার, বড় মাপের স্কলার। তারা এত ভালো লিখেন, এত ভালো বই লিখেছেন যে রয়্যালটি হয়তো তাদের অনেক। সো স্কিলটা যদি কারো জানা থাকে, কারো যদি সেই কোয়ালিটি থাকে, তাহলে এরকম নয় যে তাকে একটা প্রতিষ্ঠানে অলওয়েজ কাজ করতে হবে, সে নিজের জায়গা ঠিক তৈরি করে নেবে আর কি। এবং ওনার একটা বই পাবলিশ করার জন্য পাবলিকেশন হাউস ওয়েট করে থাকেন, মানে অনেকগুলো পাবলিকেশন হাউস বলতে থাকেন যে কেন আপনার কাজ আমার থেকে পাবলিশ করার না, প্রবলেম বা কি ধরনের সুবিধা আপনাকে দিচ্ছি না। সো ইফ দ্যার ইজ কোয়ালিটি ইন এ ওয়ার্ক, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট বা ইনকাম জেনারেশনের কথাটা ভাবতে হবে না, সেটা কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে। The only thing is that you need to have the quality. এবং এটা লাইফ লং। আমি জানি, আমি অনেকজন অথরিকেই জানি এরকম ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক এরকম হতেই পারে। অনেকে পছন্দ করে না কোন ইনস্টিটিউশন আন্ডারে কাজ করতে, সো দে ওয়ান্ট টু ডু ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, তাদের যেটা মনে হয় সেটা করতে চান।
সেটা। ওকে, there are plenty of examples. ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে, সবাই সাইলেন্ট, হয়তো বুঝতেই পারেনি। হ্যাঁ প্লিজ। আর কারোর কোনো প্রশ্ন আছে? এটাই আমাদের বড্ড মুশকিল, আমরা ভীষণ দোটানায় ভুগি। হ্যাঁ মানে আমাদের এটা, আমি যখন টপিকটা নিচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে এই টপিক সম্পর্কে কতটুকু নেবে পার্টিসিপেন্ট। আমার মনে হয় যদি 5 জনও নিয়ে থাকে, একটুখানি বুঝে থাকে, আমি আলোচনা করলাম। একটা এক্সাম্পল দিয়ে দিই জাস্ট, আমি যদি আজকে দেখে নিই যে আমি কেন রিসার্চ ইনভলভ হবো অ্যাজ এ স্টুডেন্ট। ফর এক্সাম্পল, আমি আন্ডার গ্রাজুয়েশন চলাকালীন একটা রিসার্চ ইনভলভ হলাম, একটা ফ্যাকাল্টি প্রজেক্টে আমি ইনভলভ থাকলাম। সেখান থেকে হয়তো 2-3-4 বছর ফ্যাকাল্টি প্রজেক্ট ইনভলভ থেকে সেখানে হয়তো 5টা বা 6টা পাবলিকেশন বের হলো, খুব ভালো ইন্টারন্যাশনাল লেভেলের সিএসপি, স্প্রিঞ্জার, রকলেজ, এরকম টাইপের কিছু পাবলিকেশন বের হলো, জয়েন্ট কোলাবোরেশন। আমি হয়তো সেখানে 5th বা 6th বা 2nd বা 3rd অথর হিসাবেও থাকলাম, অসুবিধা নেই। আমি তো থাকলাম, কন্ট্রিবিউট করেছি, মানে আমি তো কাজটা আমি তো সেই অ্যাকনোলেজমেন্টটা পেলাম। তাই যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যদি আমার 5টা পাবলিকেশন থাকে, এবং তারপরে যদি আমি কোনো একটা ইনস্টিটিউশনে, একটা ভালো ইনস্টিটিউশনে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, এবং আরেকটা স্টুডেন্ট যে খুব ভালো রেজাল্ট নিয়ে আসছে, যার কোনো পাবলিকেশন নেই, রিসার্চ কোনো নলেজ নেই, তারাও যদি অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু সেই জায়গাটাতে ন্যাচারালি অ্যাজ এ গাইড আমি যেটা বলবো, যার এস্টাবলিশড রেকর্ড অফ এক্সেলেন্ট পাবলিকেশন ওয়ার্ক আছে, তাকে প্রেফারেন্স দেওয়াটা প্রত্যেকটা ফ্যাকাল্টিরই, মানে প্রত্যেকটা যারা সত্যি রিসার্চকে ভালোবাসেন এবং চান কোয়ালিটির কাজ তৈরি হোক, তারা কিন্তু তাদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে। এবং এখনো প্রচুর পরিমাণে ইউনিভার্সিটিস রয়েছে যারা কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য স্টুডেন্টস, মানে জাস্ট কোয়ালিটি হলেই হলো। আই ক্যান টেক দ্য নেম লাইক টাটা হতে পারে, বা এনআইএস হতে পারে, বা হতে পারে টাইফার, হোমি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার হতে পারে, বা হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি, মহেন্দ্রা একটা নাম বলে দিচ্ছি, হায়দ্রাবাদ রিসেন্ট এস্টাবলিশড হয়েছে। তো তারা স্টুডেন্টস কে মাস্টার ডিগ্রি করার জন্য পার স্টুডেন্ট তারা 18,000। ইয়েস প্লিজ স্যার, ওয়ান মোর, আশিস বাবু প্লিজ। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ গুড আফটারনুন। গুড আফটারনুন। হ্যাঁ স্যার, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, এবং আমি 2019 সালে এবং 2022 সালে দুবার নেট পাস করেছি। কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো স্যার রিসার্চের সঙ্গে যুক্ত হতে পারিনি। স্যার আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা মানে বজায় রেখে, মানে এটাকে কন্টিনিউ করে রিসার্চ করার কি কোনো সুযোগ আছে আমার কাছে? নিশ্চয়ই করতে পারেন। আমার বন্ধু ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন। ইন্ডিয়ান এয়ারফোর্সে 21 ইয়ার সার্ভিস করার পরে তিনি এখন একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন। আমার জানা একজন ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন, যিনি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে কাজ করছেন এখন ফ্যাকাল্টি হিসেবে। So you continue your service, along with that you continue your Sir. writer সুনীল কুমার বাস্ত স্যার, আমি নাম নিচ্ছি না এরকম একটা প্ল্যাটফর্মে। সো আই নো ফিউ পিপল, মেনি পিপল, নট ফিউ, যারা একটা সেক্টর থেকে কিন্তু কমপ্লিটলি আরেকটা সেক্টরে, মানে তারা কন্টিনিউ করে গেছেন কাজ, নিজের প্যাশন, নিজের ইন্টারেস্টের জায়গা হিসাবে, এবং তারা কিন্তু এগিয়ে গেছেন। আপনি প্রাইমারি স্কুলে আছেন, আপনি কাজ করুন, আপনি লেখালেখি করুন, আপনি আপনি পিএইচডি করুন, এন্ড দেন ইউ অ্যাপ্লাই। নেট কোয়ালিফাই হয়ে গেছে মানে তো সেটা 2 দিন বা 4 দিনের ভ্যালিডিটি নয়, লাইফ লং। সো আপনি অ্যাপ্লাই করতেই পারেন, ইভেন আফটার রিটায়ারমেন্ট আপনি। হ্যাঁ, পিএইচডি স্যার কিভাবে করবো, মানে কোথায় স্যার করবো, এটাই স্যার ইয়ে করতে পারছি না। মানে রেগুলারে স্যার করতে দিচ্ছে না, মানে চাকরির ক্ষেত্রে বলছে যে উইদাউট পে নিতে হবে। You can go for part time. There are numbers of universities which offers part time PhD programs, so you can go and enroll there. তাই না? সেখানে আপনি যেতেই পারেন, সেখানে এনরোল, আপনি চাইলেই এনরোল হবে এরকম নয়, সেই কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে। নেট হচ্ছে একটা কোয়ালিটি। আমি একটু আগে যেটা বলছিলাম, স্টুডেন্ট রিসার্চের ইম্পর্টেন্স। আপনার যদি খুব ভালো পাবলিকেশন থাকে, আপনার যখন কোনো একটা ভালো ইনস্টিটিউশনে পিএইচডি সিলেকশন হবে ফেয়ার হয়ে, নিশ্চয়ই নেট ক্রাইটেরিয়া, একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেখানে আপনার টপিকের কোয়ালিটি কেমন সেটা একটা ক্রাইটেরিয়া। যে টপিকটা কাজ করতে চাইছেন, রিসার্চ প্রপোজালের পোটেনশিয়ালিটি কি আছে, তার উপরে বেস করে সিলেকশন হয়ে যায়। সো আপনার প্রজেক্ট যদি সিলেকশন হয়, প্রজেক্টের কোয়ালিটি যদি ইউনিক এবং খুব ভালো হয়, তাহলে আপনাকে ফেলোশিপ নিয়ে বা বাকি সিস্টেমে ভাবতে হবে না, দে উইল ম্যানেজ দ্য রেস্ট। ওকে, সো দেয়ার আর নাম্বারস অফ ইনস্টিটিউশন লাইক দ্যাট। অফকোর্স আপনি একটা গভর্নমেন্ট সেক্টরে আছেন, আপনাকে থ্রু প্রপার চ্যানেলে আসতে হবে, সেটা তো আপনাকে স্যার কম্পাইল করতে হবে, সেখানে কিছু করার নেই, রাইট?
the authority has to be convinced, এবং of course আপনি যদি আপনার রেগুলার অ্যাক্টিভিটিস হ্যাম্পার না করে করতে পারেন, দ্যাট ইজ ওয়াই দ্য পার্ট টাইম অপশন ইজ অ্যাভেলেবল ফর দোজ হু আর ওয়ার্কিং। তো সেটা আপনি করতেই পারেন, দ্যার ইজ নাথিং হার্মফুল ইন দ্যাট। স্যার পার্ট টাইম গুলো স্যার কোথায় হয় একটুখানি যদি স্যার বলেন, মানে পার্ট টাইমের কোথায় কি রিসার্চ করার জায়গা আছে? এটা তো একটা অন্যরকম কোশ্চিন হয়ে গেল। আপনার সাবজেক্ট জানতে হবে, আপনি কোথায় করতে চান সেটা জানতে হবে, দেন আইল রেসপন্স। এই মানে 43,000 কলেজ and 1,113 ইউনিভার্সিটিস এবং এতগুলো আইআইটি, এনআইটি, আইজার, এবার আমি কি করে স্পেসিফিক্যালি বলি যে আপনি ওখানে পাবেন? সো আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট এডুকেশন, এডুকেশন সাবজেক্ট। সো বেঙ্গলে অনেক ইউনিভার্সিটিতে পার্ট টাইম পিএইচডি হয়, ইভেন যাদবপুরেও হয়। ওকে, যাদবপুরে অনেক ইন সার্ভিস পারসন পিএইচডি করেছে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়, রবীন্দ্র ভারতীতে হয়। সো ইউল হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ অল দ্য ডিপার্টমেন্ট যারা পিএইচডি অফার করছে এখানে, তারপরে দেখুন তারা পার্ট টাইম না ফুল টাইম করছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি অ্যাপ্লাই। হতে পারে যে এক সময় তারা পার্ট টাইম অফার করেছে এখন করছে না, বা আগে করতো না এখন করবে, সেটাও রাখতে পারে। ওকে, সো অ্যাকর্ডিংলি আপনাকে দেখে আপনি এক্সপ্লোর করে অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ইয়েস, যদি আর কোনো প্রশ্ন থাকে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আই থিংক আলোচনা একটু সিলেবাসে আউট অফ সিলেবাস হয়ে গেছে, এন্ড আই হোপ যদি সবাই পড়াশোনা করে তো দরকার। হ্যাঁ, কৌশিক দাস। হ্যাঁ, নমস্কার স্যার, শুভ বিকেল আপনাদের দুজনকেই। শুভ বিকেল জানাচ্ছি। আমার একটা জিজ্ঞাসা ছিল স্যারের কাছে। স্যার, আমরা দুটো জিনিস আমাদের ভারতের ক্ষেত্রে বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ল্যাগ দেখি, মানে আমি নিজেও গবেষণার ক্ষেত্রে আমি সেটা একটু একটু সামান্য সামান্য বুঝতে পারছি। আমার জায়গাটা খুবই ছোট, কিন্তু আমি একটা জায়গায় খুব বুঝতে পারছি যে যখনই আমরা পাবলিকেশনের জন্য যাচ্ছি বা যখনই আমরা চেষ্টা করছি পাবলিকেশন করার, সেখানে আপনি যেটা বললেন কোলাবোরেশনের জায়গাটা খুব কম দেখতে পাই। মানে আমি যদি চাই, মানে আমার ইউনিভার্সিটির বাইরেও আমি গিয়ে অ্যাপ্রোচ করছি, কিন্তু সেখানেও তারা অনেক সময় মানে বলছেন বা কিছু কারণ দেখাচ্ছেন যে না, আমি কোলাবোরেশন করলে আমার গাইডের অনুমতি ছাড়া তো হবে না বা সুপারভাইজারের অনুমতি ছাড়া হবে না, আর সুপারভাইজার বেশিরভাগ ক্ষেত্রেই ওই জায়গাটা দিতে চান না। যে স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কিছু কোলাবোরেশনের মাধ্যমে কাজ করতে চাইছে, বা সেই জায়গাটাকে খুব একটা এন্টারটেইন করা হয় না ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে। তো সেই জায়গাটা কিভাবে আমরা দেখব? আর আপনি যেটা প্রজেক্টের কাজ বললেন, প্রজেক্টের কাজের ক্ষেত্রেও প্রচুর সুযোগ, আপনি প্রচুর তথ্য আমাদের সামনে দিলেন, সেটা খুবই মানে আমরা জানতেও পারলাম এবং ভবিষ্যতে হয়তো কাজেও লাগানোর চেষ্টা করব আমরা। কিন্তু দেখা যায় যে প্রজেক্ট ফেলো যখন চায় তখন একটা নির্দিষ্ট সার্টেন ক্রাইটেরিয়া ওনারা বেঁধে দেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে। তো সেই ক্রাইটেরিয়ার মাপে আবার যদি তারা না থাকে, মানে অনেকে হয়তো অ্যাপ্লাইও করতে পারে না। মানে এই দোটানাগুলোকে আমরা কিভাবে একটু মানে ঠিকঠাক করে নিতে পারি যাতে আমরা পরবর্তীকালে এগুলোর জন্য এগিয়ে যেতে পারি আপনার কথা মতো, একটু যদি আমাদের গাইড করেন। ওকে, সো কৌশিক, তোমার ব্যাকগ্রাউন্ড কি তুমি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি স্টুডেন্ট। আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, আপনার হয়তো খেয়াল আছে বা হয়তো নেই, আপনি ব্যস্ততার মধ্যে। আমি একটা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি, তামিলনাড়ুর একটি স্টেট ইউনিভার্সিটিতে। তো আমি আনামালাই ইউনিভার্সিটিতে এমফিল করছি। ওয়েল, তুমি আমাকে কোশ্চেনিয়ার পাঠিয়েছিলে টু গিভ রিভিউস। আই ডিডন্ট গেট এনিওয়ে। কোলাবোরেশনের ক্ষেত্রে রীতিমতো মানে কি বলবো, আমি এডুকেশনেই রয়েছি এখন। এমএড কমপ্লিট করেছি আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে, তারপরে আমি এখানে করছি। তো আমি কোলাবোরেশনের ক্ষেত্রে ওটা খুব ফেস করছি স্যার, একটু গাইড করুন। ওকে, অ্যাকচুয়ালি এটা পুরো ইন্ডিয়ান হায়ার এডুকেশন সিস্টেমের একটা প্লেগ পুরো। ওকে, সো এই জায়গাটাতে এটা 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 প্রবলেমেটিক একটা এরিয়া। তুমি যেটা বলছো সেটা হয়তো তুমি 2 থেকে 4 জায়গায় 5 জায়গায় কিছু মানুষকে অ্যাপ্রোচ করেছো যারা হয়তো সেরকম লিবারাল নয়। তোমাকে ফাইন্ড আউট করতে হবে সেরকম লিবারাল কে আছে যারা এই মিনিংটা বোঝে কোলাবোরেটিভ কাজের মানেটা কি, এবং কোলাবোরেটিভ কাজ কেন ইম্পর্টেন্ট এবং কিভাবে করা হয়। বিদেশে বাইরে যদি দেখা যায়, সো কোলাবোরেটিভ কাজ প্রচুর হয় এবং সেটাকে এনকারেজ করা হয়।
দেখো রিসার্চ একটা লিমিটেড এরিয়া নয়, একটা ইন্ডিভিজুয়ালিস্টিক প্রপার্টি বা ইন্ডিভিজুয়ালিস্টিক জাস্ট একটা মানে ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক এরিয়া নয়। মানে আমি যেটা বিলিভ করছি সেটাই সর্বশ্রেষ্ঠ এরকম নয়। আমি যত বেশি সংখ্যক ডাইভার্স ফিল্ড থেকে বা ডাইভার্স কর্নার থেকে আমার টপিক সম্পর্কে ক্রিটিসিজম পাবো, আমার টপিক সম্পর্কে ভিন্ন ডাইমেনশন থেকে যত বেশি ভাবতে পারবো, এবং সমস্ত যে ভ্যারাইড টাইপ অফ কোশ্চিন অ্যারাইজ হতে পারে আমার আমার পার্টিকুলার একটা সাবমিশনের উপরে, আমার একটা পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং বা আর্গুমেন্টের উপরে, সেগুলোকে ইনকর্পোরেট করে যখন আমি একটা পেপার লিখতে পারবো বা সেগুলোকে ডিফেন্ড করে যখন আমি একটা আমার আর্গুমেন্টকে এস্টাবলিশ করতে পারবো, তখন সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হওয়া, তার অ্যাকসেপ্টেন্স মানে বেশি হবে। ওকে, সো এই জন্য কোলাবোরেশন খুব দরকার। এবার আমি একটাই কথা বলবো যে এই প্রসঙ্গে এই সলিউশন স্পেসিফিক কিছু নেই যে আমি একজন মানুষকে চেঞ্জ করে দেবো অথবা মাইন্ডসেট চেঞ্জ করে দেবো। সো আমি বলবো তুমি এক্সপ্লোর করো, নিশ্চয়ই থাকবেন এরকম অনেক ফ্যাকাল্টি, অনেক স্কলার যারা জয়েন্টলি বা কোলাবোরেটিভলি কাজ করতে খুব বেশি ভালোবাসে। একজন পিএইচডি স্কলার কাজ করবেন এবং তার গাইডের পারমিশন নিয়ে তাকে করতে হবে, এরকম কালচার মনে হয় কোনো পলিসিতে নেই। মানে এরকম একটা প্র্যাকটিস থাকবে বলে মেনশন আছে, এরকম কোনো পলিসি বোধহয় ইন্ডিয়াতে এখনো নেই আমার যতটুকু লিমিটেড নলেজ। সো তুমি অ্যাজ এ স্কলার কাজ করতেই পারো। আর পাবলিকেশনের ক্ষেত্রে একটা পাবলিকেশনের যার যতটুকু কাজ তার বেসিসে তার অর্ডার অফ অথরশিপ ডিসাইডেড হয় বা সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডিসাইডেড হয়। ওকে, সো যার যতটুকু কন্ট্রিবিউশন তার সেই কন্ট্রিবিউশনের অনুযায়ী সেই পাবলিকেশনের অথরিটি পেয়ে থাকেন বা পাবলিকেশনের সেই ক্রেডিট পেয়ে থাকে। দ্যাটস অল। এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রশ্নের উত্তর। এবার ইন্ডিভিজুয়ালিস্টিক বায়াসনেস যেটা আছে সেটার কোনো সলিউশন নেই কৌশিক, এটা তোমাকে ট্যাকল করতে জানতে হবে, রাইট? এটা বুঝতে আচ্ছা হবে, আমি চেঞ্জ করতে পারি না। ওকে, সো অবশ্যই। দুই যেটা প্রশ্ন করছিল যে প্রজেক্ট ফেলো, সাপোজ বিভিন্ন প্রজেক্টের নেচার আলাদা হয়ে থাকে। সায়েন্সের একটা পার্টিকুলার এরিয়ার প্রজেক্ট বা এডুকেশন একটা প্রজেক্ট, সো অফকোর্স আমি যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে যে ধরনের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা একজন কাজের একটা লোক দরকার, এক্সপার্ট দরকার, তার যদি সেই কোয়ালিটি না থাকে বা ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে তো আমি তাকে নিয়ে সেই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো না। সো না, একেবারেই না। হ্যাঁ, তো কিপিং ইন মাইন্ড দ্য নেচার, ফিচার্স অ্যান্ড অবজেক্টিভ অফ দি প্রজেক্ট, the project leader or the project director specifies the eligibility criteria for a project assistant. বুঝতে পারছি কি বললাম? এবং তার বেসিসে তাকে সিলেকশন করা হবে। আমরা খুব কম সংখ্যক স্টুডেন্টই আছি বা স্কলার আছি যারা এক্সপ্লোর করি যে কোথায় কোথায় আমার পার্টিকুলার যে কোয়ালিফিকেশন আছে তার বেসিস আমি একটা এমপ্লয়মেন্ট বা আমি একটা কাজ খুঁজে পাবো। অনেকে বিএড করে, এমএড করে, পিএইচডি করে, নেট করে, পোস্টডক করে বসে আছে। সো দুটো কারণ হতে পারে, এক তার কম্পিটেন্সি নেই বা কোয়ালিটি নেই বা কম আছে, আর কিছু জায়গা থেকে ইমপ্রুভ করতে হবে। দুই সে হয়তো এক্সপ্লোর করেনি যে আরো কত জায়গায় সে যেতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল কেউ নেট পাস করলো, সেট পাস করলো, পিএইচডি করলো, তার চাকরি হলো, ওকে গো ফর পোস্টডক, রাইট? কেউ তো না করে, গো ফর পোস্টডক in India or in other country, you go work as a postdoc fellow. So full time postdoc fellow হিসেবে কাজ করলে তারপরে যদি তুমি ফিরে আসো, দেন সাপোজ তোমার এমফিল পিএইচডি আছে, নেট সেট আছে, পোস্টডক আছে, পিএইচডি আছে, তোমার কাছে 10টা-12টা পাবলিকেশন আছে। সো তুমি যখন পোস্টডকে যাবে তখন তুমি কমপ্লিটলি রিসার্চে নিজেকে ডিভোট করবে। সো 2 বছর পোস্টডক করে বা 1 বছর পোস্টডক করে যদি তুমি 10টা বা 5টা পাবলিকেশন আরো বাড়াতে পারো, ভালো হাই-ফাই কোয়ালিটি, তাহলে সাপোজ যদি তোমার কাছে 25 বা 20 পাবলিকেশন থাকে অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আই এম নট সেইং ফর দ্য সেক অফ নাম্বার অনলি, সো স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি তোমার কাছে পাবলিকেশন থাকে 20, তোমার কাছে যদি পিএইচডি থাকে আর পোস্টডক থাকে না, কনসিস্টেন্ট একাডেমিক রেকর্ড যদি ভালো হয়ে থাকে, আমার মনে হয় না চাকরি পাবে এরকম হতে পারে না। তুমি পুরো বেঙ্গলের 560 কলেজ বা 500 কলেজকে সার্ভে করো, সার্ভে করে দেখো এই কোয়ালিফিকেশন নেট সেট, পিএইচডি, পোস্টডক 25 বা 20 এস্টাবলিশড মানে পাবলিকেশন, ভালো পাবলিকেশন, এই কোয়ালিফিকেশন যুক্ত ফ্যাকাল্টি ইন্ডিয়ান কলেজ বা ইউনিভার্সিটি কটা জায়গায় আছে। তো তাদের সিলেকশন যখন হয়েছে নিশ্চয়ই সেটা দেখে হয়েছে, এই কোয়ালিফিকেশন যখন যাবে তখন সেটা হবে, রাইট? সো এক জায়গায় হলো না, আরেক জায়গায় ট্রাই করতে হবে, আরেক জায়গায় হবে না, আরেক জায়গায় ট্রাই করতে হবে। ইভেন ভেঙ্কট রমন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি
পোস্টডক কমপ্লিট করার পরে 50 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রিজেক্ট হয়েছিলেন। হি ডিডন্ট গেট এ সিঙ্গেল পজিশন। এবং তারপরে উনি আবার 2 নম্বর পোস্টডক কমপ্লিট করার পরে তার পিএইচডি কিন্তু পরবর্তী তার সেই কাজ কিন্তু নোবেল পুরস্কার পায়। তো আমি কি বলবো তাহলে সেটা, তাই না? সে কি বেকার ছিলেন? নো, বেকার ছিলেন না, রাইট? সো পোস্টডক মানে তো বেকার নয়। একটা পোস্টডকের যে স্কলারশিপ বা ফেলোশিপ সেটা প্রায় ইকুইভ্যালেন্ট টু অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই না? হ্যাঁ সেখানে তুমি নিজের পড়াশোনার জন্য পড়ছো, তুমি কিন্তু ক্লাস নিতে যাচ্ছ না, তুমি অন্য কাউকে পড়াচ্ছ না, তার জন্য টাইম দিচ্ছ না, তুমি তোমার কাজে পড়ছো। সো গভর্নমেন্ট ইজ পেইং ইউ or the institute is paying you to get involved in research sincerely, effectively, and সেটা তোমাকেই হেল্প করছে গ্রোথ। সো ইট ইজ এ বেটার চয়েস টু গো ফর এ পোস্টডক প্রোগ্রাম। আর একটা বিষয় যে বয়স হয়ে যাচ্ছে, নো, আমি যদি পোস্টডক নিয়েও একটা ফ্যাকাল্টি পজিশনে জয়েন করি তাহলে কিন্তু সেই পোস্টডককে টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয় ম্যানি এ টাইম, ইফ ইট ইজ ডান ইন এ সিস্টেমেটিক ম্যানার, বা যে রুলস রেগুলেশন আছে সেই হিসাবে যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু সেটাকে টিচিং এক্সপিরিয়েন্স বা রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে, এবং সেটা নেক্সট লেভেল অফ প্রমোশনের ক্ষেত্রে কিন্তু কাউন্ট করা হবে, রাইট? তাহলে তো আমার কোনো লস নেই। একাডেমিক লস আছে কি? কিছু নেই। সাপোজ তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢোকো একটা কলেজে আজকে, ফর লেভেল 1 থেকে লেভেল 2 তে তোমাকে 6 ইয়ার্স কাটাতে হবে। আর তুমি যদি পিএইচডি নিয়ে জয়েন করো দেন তোমাকে 4 ইয়ার কাটাতে হবে। তো পিএইচডি থেকে তুমি 3 বছর বা 4 বছর স্পেন্ড করেছিলে, তো তুমি যদি স্কলারশিপ নিয়ে পিএইচডি করেছো, তুমি ইনক্রিমেন্ট পাচ্ছ, তোমার প্রমোশন ফাস্ট হয়ে যাচ্ছে, সো সেটা তো অ্যাডেড অ্যাডভান্টেজেস, নিশ্চয়ই স্যার। রাইট? সো ইউ নিড টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আমি একটা পার্মানেন্ট চাকরি আজকে পেলাম না সিএসসি বা একটা কলেজ সার্ভিস কমিশন বা একটা ইউনিভার্সিটিতে মানেই কিছু হবে না এরকম নয়। স্লোলি ইউল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, সিনসিয়ারলি কনস্ট্যান্টলি ইউল হ্যাভ টু ওয়ার্ক, এবং প্রতিদিন নিজেকে গড়তে হবে। একাডেমিক ফিল্ডই হচ্ছে এটা, যে আমরা রোজ নিজেকে গড়তে 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 40 ইয়ার্স পরে রিটায়ারমেন্টের পরে গিয়েও কোনো ইউনিভার্সিটিতে অনেক বড় পজিশনে তুমি কাজ করতে। বুঝতে পারছো কি বললাম? নিশ্চয়ই স্যার, আমিও মানে সত্যি কথা বলতে আপনার কথা থেকে অনেকটাই অনুপ্রাণিত হয়েছি, এবং অ্যাজ এ রিসার্চার, একজন রিসার্চার হিসাবে নিজেকে দেখতে চাই ভবিষ্যতে। রিসার্চার হিসাবেও দেখতে চাই। এটা খুব প্রেস্টিজিয়াস জায়গা কৌশিক, এই জায়গাটাই বোঝানোর চেষ্টা করছিলাম স্টুডেন্টকে। আর আজকে যারা স্টুডেন্ট আছে তারা 10 বছর পরে হয়তো আমি যে জায়গাটা বলছি সেই জায়গাটা এক্সপিরিয়েন্স করবে যদি একাডেমিক ফিল্ডে থাকে। যে আমি যদি কন্টিনিউয়াসলি রিসার্চেই থাকতাম তাহলে হয়তো রিসার্চ আমার জায়গাটা ঠিক ধরে রাখতো আমাকে, আমি নিজে জায়গাটা তৈরি করতে পারতাম, রাইট? কে বলেছে একটা পোস্টডক করতে হবে? গো ডু 2, 3, 4 and then get into a good excellent institute, right? আজকে যদি একটা আইআইটি দেখো, এনআইটি দেখো, রামকৃষ্ণ মিশন দেখো, যাদবপুর দেখো, মানে যাদবপুর এগুলো বলছি না, কিছু ইনস্টিটিউট, এক্সিলেন্ট ইনস্টিটিউট দেখো, তো সেখানে তোমাকে জয়েন করতে হলে কি দেখবে? কনসিস্টেন্টলি এক্সিলেন্ট একাডেমিক ট্র্যাক দেখবে তো, তাই না? তো তুমি করতে থাকো, দেন ইউ উইল গেট অল দ্য অ্যাডভান্টেজেস, ইউ উইল গেট এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট, দ্যাট ইউ ড্রিম অফ, তাই না? সো সেটা তৈরি করার জন্য তো একটা রিগোরাস প্রসেস তোমাকে লেগে থাকতে হবে, তাই না? নিশ্চয়ই স্যার। ইট ইজ নট দ্যাট জাস্ট একটু শর্টকাটে কিছু রিসার্চ হয় না, শর্টকাটে বড় কিছু পাওয়া যায় না। এই জন্যই সে প্রফেসর শ্রীনিবাসনের লাইনটা আমি শেষে পড়লাম যে ইফ ইউ ওয়ান্ট টু লিভ এ লাইফ অফ অ্যান এক্সেপশনাল অর এক্সট্রাঅর্ডিনারি ম্যান দেন ইউল হ্যাভ টু বি রেডি টু গিভ আপ অল দ্য এনজয়মেন্ট এনজয়েড বাই অ্যান অর্ডিনারি ম্যান, রাইট? আমি সবকিছু এনজয় করবো, সবকিছু চাইবো, আর আমি চাইবো যে দিনের শেষে যেন আমার এক্সট্রাঅর্ডিনারি মানুষ যেটা পাচ্ছে বা এক্সিলেন্ট একজন ব্যক্তি যেটা পাচ্ছে সেটা আমি পাই। নো, দে হ্যাভ স্যাক্রিফাইসড, they have worked sincerely, right? তোমাকে ছোট ছোট স্যাক্রিফাইস করলে তবেই তুমি বড় কিছু পেতে পারবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ধন্যবাদ স্যার। তো থ্যাংক ইউ কৌশিক। ওকে, প্লিজ যদি আর কেউ কোনো কোয়ারিজ থাকে। খুব সম্ভবত নেই স্যার, তাহলে এতক্ষণে যাই হোক, থ্যাংক ইউ কৌশিক, থ্যাংক ইউ ডক্টর রতন সরকার স্যার, and thank you all the participant. যাই হোক, একটা দীর্ঘ আলোচনার আমরা আজকে সাক্ষী থাকলাম, আমরা সেটাতে অংশ নিলাম। আশা করছি কম বেশি অনেকেই উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সম্মানীয় ডক্টর রতন সরকার মহোদয়কে, যেভাবে গবেষণা বিষয়টাকে আমাদের কাছে সহজবোধ্য করে তুললেন। যদিও অনেকের মনে হতেই পারে, আমার একটু মাঝে মধ্যে মনে হচ্ছিল যে উনি ওনার মাইক্রোফোনটা একটু দূরে থাকার জন্য মানে কিছু কিছু কথা হয়তো স্লো আসছিল। সেটা আমার মনে হয় না যে সবার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে, শিক্ষা বিভাগের পক্ষ থেকে, এবং সর্বোপরি বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে। বহুদিন ধরেই ওনার সাথে মানে
অনেকদিন আগে থেকেই ওনাকে করেছি, যোগাযোগ করেছি, এবং যেহেতু এটা পাক্ষিক হয়ে গেছে সেই কারণে আমাদের মানে বৈঠকি বন্ধুদের কাছেও একটা কেমন যেন ঢিমে তাল দেখা গেছে, যে বৈঠকি এখন, আগে যখন সাপ্তাহিক ভাবে অনুষ্ঠিত হতো তখন একটা অন্য রকমের এনার্জি মনে হয় কাজ করতো বৈঠকিতে। মানে প্রচুর কোশ্চেনিং আসতো, প্রচুর ছেলে মেয়ে পার্টিসিপেট করতো, কিন্তু পাক্ষিক হয়ে যাওয়াতে আমার যতদূর মনে হয় যে এটা ভুলে যায় অনেকেই, যে বৈঠকিটা কবে আছে। ইতিপূর্বে যখন সাপ্তাহিকভাবে অনুষ্ঠিত হতো তখন মানে রবিবার আর বৈঠকিবার এই দুটো নাম ইকুয়াল হয়ে গিয়েছিল, যে রবিবার মানে বৈঠকিবার। কিন্তু এখন আর সেটা হয় না, যদিও আমরা আমাদের প্রচারের বা বিজ্ঞাপন বিজ্ঞাপিত করতে আমাদের এই বিষয়টাকে একদমই ভুলি না, যাতে সর্বোত্তমভাবে সকলের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছে দিতে পারি যে বৈঠকি কবে হচ্ছে, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং কে আড্ডায় থাকছেন। যাই হোক, গবেষণাটাকে সহজবোধ্য করে তুললেন, আমি নিজেও অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে হোক, উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ নিয়ে হোক, বা পশ্চিমবঙ্গের বর্তমান গবেষণায় যা স্থিতি সেই নিয়ে হোক, বিস্তৃত একটি আলোচনায় এতক্ষণ ধরে সকলকে যারা অংশগ্রহণ করেছেন বা এখনো রয়েছেন তাদের প্রত্যেককে আবারও সাধুবাদ, কৃতজ্ঞতা এবং যথাস্থানের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। আজকে উপদেষ্টা মহোদয় থাকতে পারেননি, উনি যেহেতু ট্রাভেল করছেন, এবং প্রিন্সিপাল স্যারও মানে একাকিত্ব জীবন কাটাচ্ছেন। কিছুদিন আগেই উনি মাতৃ হারা হলেন, এবং গত বছর উনি পিতৃহারা হয়েছেন, যার ফলে একটা শোকস্তব্ধ সময় তার চলছে তার জীবনে, এবং পাশাপাশি উনি বড় একা হয়ে গেছেন, এবং বিভিন্ন কর্মব্যস্ততা ওনার মধ্যে রয়েছে। উনি একটি নাটকের দলের সঙ্গেও যুক্ত, যে কারণে ওনাকে আমরা সবসময় অ্যাভেলেবল পাই না। আহ, যাই হোক, আমি স্যারকে দুটো বিষয়ে রিকোয়েস্ট করব। আমাদের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগ এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, সর্বোপরি আমাদের কলেজ একটা বিষয়ে উদ্যোগ নিয়েছে যে আহ, আজ পর্যন্ত যে সমস্ত বিদগ্ধ পণ্ডিতজনেরা বৈঠকিকে সমৃদ্ধ করছেন, এবং যে যে বিষয় নিয়ে যিনি বলছেন, সেই সমস্ত বিষয়ের উপরে ওনাদের কাছ থেকে একটি রাইট আপ চাওয়া হবে পরবর্তীকালে। মানে অবশ্যই সেটা গবেষণাধর্মী, যেভাবে আমরা মানে রিসার্চ আর্টিকেল, আমরা একটা এডিটেড বুক ভলিউমের প্ল্যান করেছি, যেখানে এই সমস্ত বক্তাদের এই কাজগুলোকে বা এই বক্তৃতাগুলোকে লিপিবদ্ধ করা হবে, এবং সেটা আইএসবিএন ভলিউম হিসেবে আগামী দিনে বের করার একটা পরিকল্পনা করা হয়েছে। এবং খুব সাম্প্রতিককালেই আমরা হয়তো আমাদের অফিসিয়াল যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবো। আহ, আপনার আহ, আপনার কাছেও আমরা একটা অনুরোধ রাখলাম, সময় মতো আপনার কাছে যখন চিঠি পৌঁছাবে, আমন্ত্রণ পৌঁছাবে, আপনিও সেটার জন্য প্রস্তুত থাকবেন, এই অনুরোধ রইল। এবং আরেকটি দ্বিতীয় অনুরোধ এটাই, আমাদের বৈঠকি রিসোর্স পার্সনস ফ্যামিলি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে আমরা সবাইকে ইউনাইটেড গ্রুপে পেয়েছি, সমস্ত বিদগ্ধ পণ্ডিতজনদের। সেই গ্রুপে আপনার অনুমতি বশত আমরা আপনাকে সেই গ্রুপে যুক্ত করতে চাই। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। আচ্ছা, অশেষ ধন্যবাদ। এবং আজকের 119তম পর্বের বৈঠকি স্যারকে আবারও অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে 119তম পর্বের বৈঠকি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার আগামী পর্বে 120তম বৈঠকিতে 29শে অক্টোবর, যেটি অনুষ্ঠিত হবে রবিবার ঠিক বিকেল 3টে থেকেই। আমাদের সঙ্গে আড্ডা দেবেন সুদূর বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি থেকে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রির ডিরেক্টর অ্যাসোসিয়েট প্রফেসর সঞ্জিদা পারভিন, যিনি আমাদের আজকের এই পর্বে প্রথম দিকটাতে যুক্ত হয়েছিলেন। কোন বিষয় নিয়ে আলোচনা হবে তা এখনো স্থির হয়নি, সেটা আমরা আবারও আমাদের যে বিজ্ঞাপনের মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হবে। আপনারা আশা করছি আগামীতেও আমাদের সঙ্গে এভাবেই সঙ্গত দেবেন,
আমাদেরকে আরো সুদূর আগামীর পথে চালিত করার জন্য সহযোগ দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যার, স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখা হবে। ভালো থাকবেন। হ্যাঁ।